শুরু করছো? আচ্ছা, দেখো আজকে আমরা কোষের গঠন যেটা আছে সেটা দেখবো। এই চ্যাপ্টার পড়ে ফেললে মোটামুটি বোটানির তোমাদের ঝামেলা প্রায় শেষ হয়ে গেল। কারণ এটা একটু বড় চ্যাপ্টার, আর তথ্য অনেক, কিন্তু মনে রাখতে হয় কম। এটা হচ্ছে সুবিধা। তথ্য অনেক, মনে রাখবা কম। তো দেখো, এই যে প্রথম দিকে আমরা অনেক জায়গায় দিছি, এগুলা শুধুই সতর্কতাবশত, কিন্তু এগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আসবে না। তোমার প্রথম শুরুই হবে হচ্ছে প্রায় প্লাজমা মেমব্রেনের গঠন থেকে, এরপরে হলো যায় পড়া। এর আগের গুলো হচ্ছে শুধু দেখে যাওয়া, ক্লাস টেস্টের জন্য দেখবা এরকম। হ্যাঁ, তো দেখো যেমন কোষের গঠনের মধ্যে তোমরা জানো সবাই, কোষের আবিষ্কারক কে? রবার্ট হুক। কে? রবার্ট হুক। তো কোষের আবিষ্কারক, কোষ প্রাচীরের আবিষ্কারক, মৃত কোষের আবিষ্কারক, এগুলো সবই আবিষ্কারক কে? রবার্ট হুক। এমনকি কোষ তত্ত্বের আবিষ্কারক কে? রবার্ট হুক। আর এই 1665 সালে এটা সাল আসার পসিবিলিটি আমার মনে হয় না আছে। দেন আসো, যে যদি বলে যে মৃত কোষ না হয়ে জীবিত কোষ কি আবিষ্কার করছে, তাহলে হচ্ছে লিউয়েন হুক। কে আবিষ্কার করছে? লিউয়েন হুক। আর কোন গ্রন্থের মধ্যে তোমার হচ্ছে এই রবার্ট হুক তার সকল কোষ সংক্রান্ত তথ্য দিছিল, সেটা হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ঠিক আছে, এবার আসো, আমরা জানি সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম, আর মানবদেহের সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে মোটর নিউরন বা নিউরন। ঠিক আছে, আর সবচেয়ে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা। মানবদেহের সবচেয়ে ছোট কোষের নাম হচ্ছে অনুচক্রিকা বা শুক্রাণু। বুঝা গেছে? যদি অনুচক্রিকা না থাকে তাহলে শুক্রাণু, আর যদি অনুচক্রিকা শুক্রাণু থাকে তখন তোমার মাথায় যেটা আসবে, দুইটা একবারে দিবে না কেউই, এমন পাগল কেউ নাই। তাহলে তোমার হচ্ছে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, আর মানবদেহের বড় কোষ হচ্ছে মোটর নিউরন বা নিউরন। যদি মোটর নিউরন থাকে মোটর নিউরন, না থাকলে নিউরন। আর তোমার হচ্ছে ছোট কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা, আর যদি মানুষের দেহে বলে তাহলে হচ্ছে অনুচক্রিকা বা শুক্রাণু। বুঝা গেছে? আচ্ছা, এগুলোর দৈর্ঘ্য প্রস্থ কখনোই ইম্পর্টেন্ট না, দাগায় দাও, তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এবার আসো, আমরা যে কোষ সম্পর্কে বলতেছি, জীবদের গঠন কাজের এককে কোষ বলে, এটা তোমরা এডমিশনে আসছো, এই জিনিস যদি জিজ্ঞেস করে তাহলে মনে করবো যে অনেক ইজি কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, তো এখানে বলবে যে এই যে কোষের আবিষ্কার, তো কোষ আসলে প্রথম কোষ কোনটা ছিল? আরএনএ। তাহলে যদি বলা হয় আমাদের হচ্ছে জীবনের শুরু হয়েছিল কোনটা থেকে? আরএনএ থেকে। এটাই একটা কোশ্চেন। আরেকটা হচ্ছে যদি বলা হয় আদিকালের যে বায়ুমণ্ডল, এইখানে ছিল না কোনটা? মুক্ত অক্সিজেন। কি ছিল না? মুক্ত অক্সিজেন। তাহলে এটাই কোশ্চেন হইলে হবে যে কোনটি ছিল না, তাহলে মুক্ত অক্সিজেন। আর এখানে বলবে যে প্রথম কোষ কোনটা বা জীবনের শুরু হয়েছে কোনটা থেকে, তাহলে হচ্ছে আরএনএ থেকে। এবার যা হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্ডোসিম্বায়োসিস। তোমরা জানো অ্যান্ডোসিম্বায়ন্ট হিসেবে কাজ করে ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। কোনটা কোনটা? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। আর অ্যান্ডোসিম্বায়োসিস মানে হচ্ছে কোষের ভিতরে কোনো একটা জীবের টিকে থাকার ক্ষমতা। কোষের ভিতরে, অ্যান্ডো মানে ভিতরে, সিম্বায়োসিস মানে কি? দুইজনই উপকার পায়, দুইজনই বেঁচে থাকবে। তাহলে অ্যান্ডোসিম্বায়োসিসে কি হয়? তোমার নিউক্লিয়াস বিশিষ্ট কোনো কোষে ফটোসিনথেটিক ও বায়বীয় ব্যাকটেরিয়া তোমার প্রবেশ করার পরে টিকে থাকার যে ক্ষমতা, তাকে বলেছে অ্যান্ডোসিম্বায়োসিস। নিউক্লিয়াস বিশিষ্ট কোনো কোষে ফটোসিনথেটিক ও বায়বীয় ব্যাকটেরিয়া ঢুইকা টিকে থাকার ক্ষমতাটাকে আমরা কি বলি? অ্যান্ডোসিম্বায়োসিস। বুঝা গেছে? তার মানে অ্যান্ডো মানে কোষের ভিতরে ঢুকলো, নিউক্লিয়াস বিশিষ্ট কোষে, আর সিম্বায়োসিস ওরা ঢুইকা কি করলো? বায়বীয় ফটোসিনথেটিক, তার মানে খাদ্য তৈরি করতে পারতেছে, খাদ্য তৈরি করে ওইখানে সে বাইসে থাকতে পারতেছে, আর এটার নাম হচ্ছে অ্যান্ডোসিম্বায়োসিস। অ্যান্ডোসিম্বায়োন্ট হিসেবে কাজ করতে পারে কারা কারা? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, এখন আসো এখান থেকে আমরা যদি দেখি যে কোষ বিদ্যা কাকে বলে, তাহলে কোষ নিয়ে আলোচনা করা হয় যে বিদ্যা, এই কোষ বিদ্যার জনককে? সেটা হচ্ছে রবার্ট হুক। আর আধুনিক কোষ বিদ্যার জনক হচ্ছে সোয়ানসন। ঠিক আছে, জানা হচ্ছে এখানে যদি বলে কোষের যে প্রকারভেদ, কোষের প্রকারভেদ গুলো কিসের ভিত্তিতে? শারীর ভিত্তিও নাকি নিউক্লিয়াসের গঠন? যেটাই বলো দুই প্রকার। জিজ্ঞেস করবে কয় প্রকার? দুই প্রকার। যদি বলে শারীর ভিত্তিও, তাহলে দেহকোষ, জনন কোষ উদাহরণ জিজ্ঞেস করবে। আর যদি বলে যে নিউক্লিয়াসের ভিত্তিতে, তাহলে আদিকোষ আর প্রকৃত কোষ। এখন আদিকোষ প্রকৃত কোষ থেকে তোমার এখান থেকে কোশ্চেন হবে যে আদিকোষ প্রকৃত কোষের বৈশিষ্ট্য নয় কোনটি, বা এগুলো থেকে আলাদা আলাদা কোশ্চেন হবে। ধরো বললো আদিকোষে রাইবোজোমটা কেমন হবে? 70s।
প্রকৃত কোষে কেমন হবে ATS। আদি কোষে নিউক্লিয়াসটা সুগঠিত না অগঠিত? সুগঠিত, ঠিক না? অগঠিত। আর প্রকৃত কোষে কিরকম হয়? সুগঠিত। আদি কোষে অপেরণ থাকবে না, প্রকৃত কোষে অপেরণ থাকবে, ঠিক না? না, আদি কোষে অপেরণ থাকবে, প্রকৃত কোষে অপেরণ থাকবে না। তার মানে হচ্ছে আমরা যখন অপেরণের সংজ্ঞা পড়ি তখন জানি আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে অপেরণ বলা হয়। আদি কোষে জিন প্রকাশের ইউনিটকে কি বলা হয়? অপেরণ। তো বলেই দিছে আদি কোষে জিন প্রকাশের ইউনিট, তার মানে থাকবে কোথায়? আদি কোষে। তাহলে আমি যদি বলি ইকোলাই কি একটা ব্যাকটেরিয়া, ইকোলাই ব্যাকটেরিয়া কি আদি কোষী না প্রকৃত কোষী? আদি কোষী। তাহলে ইকোলাইয়ের মধ্যে কি আমি অপেরণ পাবো? অবশ্যই পাবো। তাহলে আমি যদি বলি নিচের কোনটিতে অপেরণ পাওয়া যায়, তাহলে আনসার হবে কি ইকোলি বা ইকোলাই যেটা বলা। তাহলে ব্যাকটেরিয়া বা আদি কোষে আমরা অপেরণ পাবো, প্রকৃত কোষে এটা পাবো না। নর্মালি সবকিছু পাওয়া যায় প্রকৃত কোষে, আর পাওয়া যায় না আদি কোষে। যেমন হিস্টোন প্রোটিন আদি কোষে নাই, প্রকৃত কোষে আছে। এরকম সব আদি কোষে নাই, প্রকৃত কোষে আছে। কিন্তু একমাত্র অপেরণ সেটা হচ্ছে আদি কোষে আছে, প্রকৃত কোষে নাই। কারণ অপেরণ হচ্ছে আদি কোষে জিন প্রকাশের ইউনিট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে এই যে এগুলো তোমরা ইতিমধ্যে জানো যে কি বলে এখানে ইন্ট্রন একজন, এই ইন্ট্রন আর একজনের মধ্যে তোমরা জানো ইন্ট্রন হচ্ছে নন কোডিং অংশ। কারণ এই যে এমআরএনএ নন কোডিং অংশকে ইন্ট্রন বলে আর কোডিং অংশকে একজন বলে, ঠিক আছে? তো এখান থেকে বাকি যে পার্থক্যগুলো আছে এই পার্থক্যগুলো নিয়ে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। তোমরা জানো যে এটা হচ্ছে অগঠিত নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন নাই, এটাতে আছে। এটার রাইবোজোম আছে শুধু, অন্য অঙ্গাণু নাই, এটাতে সব আছে। রাইবোজোম 70s 80s, 70s হচ্ছে 30-50 আর এখানে হচ্ছে 40-60। এখানে তোমার হচ্ছে এই সাইটোস্কেলেটন যেগুলো সেটা নাই। সাইটোস্কেলেটন বলতে তিনটা জিনিসকে বোঝায়, কোষীয় কঙ্কাল, মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্টকে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল বলা হয়। এটাতে থাকবে না, এখানে থাকবে। আদি কোষে আরএনএ পলিমারেজ এক ধরনের, এখানে হচ্ছে 3 ধরনের। এরকম করে এই যে অংশগুলা, এগুলা তোমাদের কারোই ঝামেলা হবে না। শুধু ঝামেলা হবে অপেরন আর ইন্ট্রন কেউ না বলছে এই দুইটা জায়গায়, বুঝতে পারছি? আচ্ছা, এখন আসো তাহলে এইটা ভালো করে পড়বো। ভালো মানে খুব ভালো, মানে কোনটি আদি কোষের বৈশিষ্ট্য নয়, কোনটি প্রকৃত কোষের বৈশিষ্ট্য নয়, এখান থেকে আলাদা করে যে আদি কোষের রাইবোজোম কেমন হয় বা আদি কোষে হিস্টোন প্রোটিন আছে কি নাই, এরকম করে আলাদা করে কোশ্চেন হয়। আচ্ছা, এখন আসো যে এগুলা আমরা স্কিপ করে যাব, এই জায়গাটা আমরা দেখব। এই যে কোষের আয়তন, কোষের আয়তনের মধ্যে আমরা যে প্রথমে কথাগুলো বলছিলাম যে সবচেয়ে বড় কোষের নাম কি? সবচেয়ে বড় কোষের নাম হচ্ছে উট পাখির ডিম। আর মানব দেহের সবচেয়ে বড় কোনটা? নিউরন বা মোটর নিউরন। সবচেয়ে ছোট কোষ মাইক্রোপ্লাজমা, এটা পিপিএলও বলা হয়। এগুলো আসার মতো না, তারপর রিডিং দিয়ে রাখবা। হ্যাঁ, এই জায়গাটা, এই অংশটুকু। আর একটা কোষের আকার কত, ওজন কত, ক্ষুদ্রতম কোষ কোনটা, মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটা, এগুলো হচ্ছে এখান থেকে দেখবো। এবার আসো যে আমরা এখান থেকে যদি দেখি একটা কোষের মধ্যে যখন আমরা দেখি যে কি কি অংশ আছে, তখন আমরা জানি একটা কোষের 2 ধরনের অংশ থাকবে, সজীব অংশ আর নির্জীব অংশ। সজীব অংশ যেটা সেটা তো প্রোটোপ্লাজম, আর নির্জীব অংশ যেটা আছে বা জড় পদার্থ যেটা আছে এটা হচ্ছে কোষ প্রাচীর, বাইরের প্রাচীরটা। আর এর ভিতরেও কিছু নির্জীব বস্তু থাকে। তো আমরা এখানে নির্জীব বস্তুগুলার উদাহরণগুলো মুখস্থ করব। যে সঞ্চিত পদার্থ হচ্ছে 3টা খাদ্য উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। আর নিঃসৃত পদার্থ বা সিক্রেটরি পদার্থগুলো হরপেন। হরপেন মানে কি? হর দিয়ে হরমোন, পি দিয়ে পিগমেন্ট, ই দিয়ে এনজাইম, আর এন দিয়ে হচ্ছে নেকটার। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে আমার নিঃসৃত পদার্থ বা সিক্রেটরি পদার্থ। তাহলে নিঃসৃত পদার্থ, সঞ্চিত পদার্থ জানি, তাহলে বাকিটা হচ্ছে বর্জ্য পদার্থ। আচ্ছা, এবার আসো যে এই যে প্রোটোপ্লাজম যেটা আমরা বলতেছি এটা হচ্ছে কোষের সজীব অংশ। এটাকে আমরা একসাথে যদি বলি তাহলে এই 3টা অংশ নিয়ে গঠিত যে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই 3টা অংশকে একসাথে আমরা বলে হচ্ছে সজীব অংশ বা প্রোটোপ্লাজম, ঠিক আছে? কোষ প্রাচীরের ভিতরে যে ঝিল্লি তার নামই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, ঠিক আছে? তো এইটার ভিতরে যে তরল থাকে সেটার নাম হচ্ছে সাইটোপ্লাজম। এবং এই সাইটোপ্লাজমের ভিতরে আবার 2টা অংশ, তরল অংশ মাতৃকা, সাইটোসল, আর আরেকটা হচ্ছে এর মধ্যে বিভিন্ন অঙ্গাণুগুলো থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলা হয়। তোমরা জানো যে হায়ালোপ্লাজম আর বায়োমেমব্রেন 2টা নাম আছে। আমরা সাইটোসলকে বললে হচ্ছে কোনটা? হায়ালোপ্লাজম নাকি বায়োমেমব্রেন? হায়ালোপ্লাজম। কোনটা বলি? হায়ালোপ্লাজম। আর বায়োমেমব্রেন বলি কোনটাকে? প্লাজমা মেমব্রেনকে। কোনটাকে? প্লাজমা মেমব্রেনকে। তাহলে আমরা দেখতেছি এইটার 2টা অংশ, তরল অংশ বা মাতৃকার নাম হচ্ছে সাইটোসল বা হায়ালোপ্লাজম। আর এর মধ্যে হচ্ছে বিভিন্ন অঙ্গাণু থাকে। এই যে অঙ্গাণুগুলা, এই অঙ্গাণুগুলোর মধ্যে ঝিল্লিবদ্ধ অথবা ঝিল্লিবিহীন যে কোনো একটা সাইট হচ্ছে আমরা মুখস্থ করব। তার আগে দেখো নিউক্লিয়াসের বাইরের আবরণ, এনভেলপ,
এর ভিতরে তরলের নাম নিউক্লিওপ্লাজম, এখানে অধিক গাঢ় বস্তুটার নাম হচ্ছে নিউক্লিওলাস। তাহলে এটা যদি নিউক্লিয়াস হয় তাহলে এখানে যে তরল এগুলোর নাম হচ্ছে কি নিউক্লিওপ্লাজম, আর এই আবরণের নাম কি নিউক্লিয়ার এনভেলপ। এখানে অধিক গাঢ় যে বস্তুটা এই যে এটার ভিতরে যেটা এটার নাম কি নিউক্লিওলাস, আর এগুলোর নাম কি ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয়ার রেটিকুলাম। বুঝা গেছে? আচ্ছা, এই চারটা অংশ নিয়ে গঠিত। এখন আসো যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কারা, ঝিল্লিবিহীন অঙ্গাণু কারা। তাহলে হচ্ছে এই ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো হচ্ছে কার্মা পাগল, কার্মা পাগল এখানে কেউ আছে এই নামে? আচ্ছা, থাকলে এই নামটা কে যাবে আর কি। এখন দেখো এ দিয়ে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এ দিয়ে হচ্ছে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স দিয়ে হচ্ছে সেল ভ্যাকিউল, স দিয়ে হচ্ছে কি সেল ভ্যাকিউল। এখানে র দিয়ে কিন্তু রাইবোজোম না, আগেই বলে দিলাম, কারণ রাইবোজোমটা যদি আবার এখানে নিয়ে আসো তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেল ভ্যাকিউল, ম দিয়া মাইটোকন্ড্রিয়া, প দিয়া প্লাস্টিড পারক্সিজম, প্লাস্টিড পারক্সিজম, ঠিক আছে। গ দিয়া গলগি বডি, আর ল দিয়ে হচ্ছে লাইসোজোম। তাহলে দেখো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, পারক্সিজম, প্লাস্টিড, এই কটা বেশি আসে, সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেল ভ্যাকিউল সবগুলোই আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেল ভ্যাকিউল, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, পারক্সিজম, দুইটা প্লাস্টিড পারক্সিজম, তারপর হচ্ছে গলগি বডি আর লাইসোজোম, এরা হচ্ছে কি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেল ভ্যাকিউল, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, পারক্সিজম, গলগি বডি আর হচ্ছে লাইসোজোম, এরা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে বাকিগুলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে দেখবো যে অনেক সময় পড়তে গেছে ও দেখে যে রাইবোজোমের কোনো আবরণী নেই, তা তো ঝিল্লিবিহীনই, একই তো কথা। তাহলে এখান থেকে আমরা একবারে পড়ে নিব যে কারা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, কারণ এটা বারবার ভার্সিটি এবং মেডিকেল পরীক্ষা আসে যে কোনটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কোনটা ঝিল্লিবিহীন অঙ্গাণু। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি পড়া হলো যে একটা আদর্শ কোষের মধ্যে কি কি গঠন থাকে সেগুলো হচ্ছে আমরা জানলাম। এবার আসো আমরা যদি বলি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে কতগুলা স্পেশাল বৈশিষ্ট্য আছে, যেমন প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রোজোম থাকে না। উদ্ভিদ কোষে প্লাস্টিড কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে প্লাস্টিড এরপর হচ্ছে কোষ প্রাচীর এগুলো আছে থাকে না। লাইসোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না। তাহলে আমরা বললাম সেন্ট্রোজোম লাইসোজোম, সেন্ট্রোজোম লাইসোজোম কোথায় আছে? প্রাণী কোষে, আর এগুলো উদ্ভিদ কোষে নাই। আর কোষ প্রাচীর আর হচ্ছে তোমার প্লাস্টিড কোথায় আছে? উদ্ভিদ কোষে, কোথায় নাই? প্রাণী কোষে। বুঝা গেছে? এই চারটা জিনিস আমরা আলাদা করে মনে রাখবো। প্লাস্টিড আর হচ্ছে কোষ প্রাচীর নাই প্রাণী কোষে, আর সেন্ট্রোজোম লাইসোজোম নাই কোথায়? উদ্ভিদ কোষে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো তাহলে এই যে কোষ প্রাচীর বলো কার কার বৈশিষ্ট্য? এটা কোষ প্রাচীর উদ্ভিদ কোষ না প্রাণী কোষ? উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তোমরা জানো কোষ প্রাচীর আবিষ্কার করেছিল রবার্ট হুক। আর এই যে রবার্ট হুক হচ্ছে বলছিল কোষ প্রাচীরের তিনটা স্তর। কয়টা? তিনটা স্তর। এই যে তিনটা স্তরের মধ্যে প্রথমটার নাম হচ্ছে এই যে এটা মধ্যপর্দা, দ্বিতীয়টার নাম হচ্ছে এই যে ডট ডট দেওয়া প্রাইমারি প্রাচীর, আর এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। বলো সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? 3 স্তর। কোষ প্রাচীরও কয় স্তর বিশিষ্ট? 3 স্তর। তো আমরা এখান থেকে হচ্ছে মানে ডিটেলসে অনেক বেশি আমাদের এডমিশনে আসবে না, বলবে যে মধ্যপর্দা কয় নাম্বার স্তর? 1 নাম্বার। এবং এখানে কোন অ্যাসিড বেশি থাকে? পেকটিক অ্যাসিড। কোন অ্যাসিড? পেকটিক অ্যাসিড। আর এই যে মধ্যপর্দা যেটা আছে এই মধ্যপর্দাটা টেলোফেজ পর্যায়ে সৃষ্টি হয়। কোন পর্যায়ে? টেলোফেজ পর্যায়ে। দ্বিতীয় অংশ যেটা হচ্ছে প্রাইমারি প্রাচীর, এই প্রাইমারি প্রাচীরটা 1 থেকে 3 মাইক্রোমিটার, সেকেন্ডারি প্রাচীরটা 5 থেকে 10 মাইক্রোমিটার পুরো। প্রাইমারি প্রাচীর দ্বিতীয় স্তর আর সেকেন্ডারি প্রাচীর তৃতীয় স্তর। বুঝা গেছে? তো এই জায়গাগুলোর মধ্যে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বলবে যে প্রাইমারি প্রাচীর থাকে কাদের কাদের, মানে কোন কোন জিনিসটা শুধু প্রাইমারি প্রাচীর আছে। দেখো এই তিনটা জিনিসের পাতা ফল কর্টেক্স, কার কার শুধু প্রাইমারি প্রাচীর আছে? পাতা ফল কর্টেক্স। কার কার? পাতা ফল কর্টেক্স। আর কার কার সেকেন্ডারি প্রাচীর হয় না? ভাজক কোষ, অধিক মাত্রায় বিপাকীয় কোষ। কোনটা কোনটা? ভাজক কোষ, অধিক মাত্রায় বিপাকীয় কোষ। তাহলে দুইটা জিনিসের হচ্ছে সেকেন্ডারি প্রাচীর হয় না, ভাজক কোষের হবে না, মানে যারা হচ্ছে সবসময় বিভাজিত হয়, মানে ভাঙনের মধ্যে থাকে তাদের কোনো সেকেন্ডারি প্রাচীর হয় না, ভাজক কোষ এবং অধিক মাত্রায় বিপাকীয় কোষ। আর ফল পাতা কর্টেক্স হচ্ছে শুধু প্রাইমারি তোমার হচ্ছে প্রাচীরটা থাকে। এবার আসলে হচ্ছে এই যে জায়গাটা যে আমরা দেখতেছি এটার নাম তো কূপ এলাকা, এগুলো পরীক্ষায় আসবে না, বলবে এই যে কালো জায়গাটা এখানে এটার নাম কি? এটার নাম তো মধ্যপর্দাই। তো বলা হয় পিট মেমব্রেন কোনটাকে বলা হয়? মধ্যপর্দাই। পিট মেমব্রেন কোনটাকে বলা হয়? মধ্যপর্দাকে। এই মধ্যপর্দাকে কূপ এলাকার এটারে বলা হচ্ছে তোমার পিট মেমব্রেন। কিন্তু আমার কোশ্চেন যখন করবে কোনটি
তোমার হচ্ছে পিট মেমব্রেন নামে পরিচিত, তাহলে আমি আনসার হবে মধ্যপর্দা। কোনটি পিট মেমব্রেন? মধ্যপর্দা। বোঝা গেছে? আচ্ছা, এখন আসো বলো যে স্টার্চ সেলুলোজ এগুলা কি দিয়ে তৈরি? স্টার্চ সেলুলোজ কি দিয়ে তৈরি? স্টার্চ সেলুলোজ সবই গ্লুকোজ দিয়ে তৈরি। স্টার্চ কোন গ্লুকোজ দিয়ে তৈরি? আলফা ডি। আর সেলুলোজ কোন গ্লুকোজ দিয়ে তৈরি? বিটা ডি। তো গ্লুকোজ যেহেতু কয় কার্বন হবে? 6 কার্বন। তাহলে আমার যদি বলি এই কোষ প্রাচীরের প্রধান উপাদান যে সেলুলোজ, এটা বিটা ডি গ্লুকোজের 6টা কার্বন দিয়ে হবে, এগুলো তো আমরা জানি। এখান থেকে এটা মিলা সেলুলোজ চেইন হবে কিনা, ওইটা মিলা কি হবে, এগুলো পড়ার কোনো দরকার নেই। এখানে পড়বা কোষ প্রাচীরের তোমার ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম কি? কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম কি? ক্রিস্টালাইন মাইসিলি। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককের নাম কি? ক্রিস্টালাইন মাইসিলি। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের পড়া। আচ্ছা, এবার আসো হচ্ছে এখানে আরেকটা জিনিস পড়বা, কোনটি কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে? জাইলোগ্লুকান। কোনটা? জাইলোগ্লুকান। এটা কি একটা হেমিসেলুলোজ। এটা কি? হেমিসেলুলোজ। তাহলে তুমি পড়ে রাখতে পারো আর কি কি হেমিসেলুলোজ আছে? জাইলান্স, অ্যারামান্স, গ্যালাক্টান্স। ঠিক আছে? তাহলে কোষ প্রাচীরের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কোনটা? জাইলোগ্লুকান। এটা কি একটা হেমিসেলুলোজ। আর আর কি কি হেমিসেলুলোজ আছে? জাইলান, অ্যারামান্স, গ্যালাক্টান্স। ঠিক আছে? আচ্ছা, এখানে আসো যে যেহেতু কোষ প্রাচীরের বাইরের স্তর, তাহলে বলো যে দুইটা কোষকে আলাদা করে রাখবে কে? কোষ প্রাচীর। ভিতর থেকে বাইরে উদ্দীপনা নিবে কে? কোষ প্রাচীর। এরপর হচ্ছে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণ করবে কে? কোষ প্রাচীর। কারণ কোষ প্রাচীরের ভিতরে কিছু ছিদ্র থাকে যাকে বলা হচ্ছে প্লাজমা ডেজমাটা। কি বলা হয়? প্লাজমা ডেজমাটা। এই প্লাজমা ডেজমাটা দিয়েই সে এই সংযোগটা রক্ষা করে। দেন আসো এখানে এগুলোর মধ্যে পড়বা প্রোটোপ্লাজম হচ্ছে কলয়েড পদার্থ। কেমন পদার্থ? কলয়েড। কলয়েডের সংজ্ঞা অনেকবার দিছি। এখানে যদি বলে কোনটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়? প্রোটোপ্লাজম। কে বলছে? হাক্সলে বলছে। কে হচ্ছে তোমার ওই সার্কোড নাম দিছিল ডুজার্ডিন। কে নাম দিছিল? ডুজার্ডিন। ঠিক আছে? এই প্রোটোপ্লাজমকে সার্কোড নাম দিছে ডুজার্ডিন, ভৌত ভিত্তি বলছে হচ্ছে কে? হাক্সলে। এখন দেখো আমরা জানি ফ্লুইড অফ লাইফ বলা হয় পানিকে। ফ্লুইড অফ লাইফ বলা হয় কাকে? আর ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় কাকে? প্রোটিনকে। ল্যাঙ্গুয়েজ অফ লাইফ বলা হয় কোনটাকে? তাহলে জীবনের ভাষা কোনটি? প্রোটিন। আর অপর নাম জীবন কার? পানি। বুঝা গেছে? আচ্ছা, দেখো আমরা বিভিন্ন জায়গায় যখন পড়তে যাই তখন বিভিন্ন চলন পাই। যেমন হাইডার চলন আছে না? আমরা পড়াইছিলাম যে হাইডার চলন দ্রুত চলন কোনটা? সামারসল্টিং। লম্বা দূরত্ব অতিক্রমের লুপিং। সাধারণ চলন কোনটা? সামারসল্টিং। স্বল্প দূরত্ব অতিক্রমের পথ কোনটা? সামারসল্টিং। এরকম এইখানেরও এই প্রোটোপ্লাজমের চলন আছে, ওর চলনের নাম হচ্ছে সাইক্লোসিস বা আবর্তন। কি নাম? সাইক্লোসিস বা আবর্তন। তাহলে এটা দাগ দিয়ে রাখবো, সাইক্লোসিস বা আবর্তন। এখানে একমুখী আবর্তনের এবং বহুমুখী আবর্তনের উদাহরণ দিব। ঠিক আছে? দেখো আমরা বলছিলাম কোষের সজীব অংশকে একসাথে কি বলছিলাম? প্রোটোপ্লাজম। ঠিক না? প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা জিনিস ছিল, প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এটাকে আমি অনেক সময় পাষাণী বলি, যদিও নাম পাষাণী কিন্তু ভালো, মানে সজীব। এটা হচ্ছে পাষাণী কি? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস। এই তিনটা হচ্ছে কি? এই তিনটা হচ্ছে কোষের সজীব উপাদান। কি কি? প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস। এবার আসো আমরা একটু আগে বলছিলাম যে কোনটাকে আমরা বায়োমেমব্রেন বলছিলাম? প্লাজমা মেমব্রেনকে। আর কোনটাকে আমরা হায়ালোপ্লাজম বলছিলাম? কোনটাকে হায়ালোপ্লাজম বলছিলাম? সাইটোপ্লাজম যেটা আছে, মানে সাইটোপ্লাজমের যে অংশটা আছে। তাহলে এখানে হচ্ছে এই যে এটার নাম হচ্ছে বায়োমেমব্রেন, এটা আমরা পড়বো। মনে রাখবো এই যে প্লাজমা মেমব্রেন কে নাম দিছিল দেখতে পারো, কিন্তু প্লাজমা মেমব্রেনের অনেকগুলো গঠন আছে। প্লাজমা মেমব্রেনের প্রথম যেই মডেল তার নাম হচ্ছে স্যান্ডউইচ মডেল। কি নাম? স্যান্ডউইচ মডেল। দিছিল ড্যানিয়েল ডেভসন। ওরা ইংরেজি তো স্যান্ডউইচ খায়। স্যান্ডউইচ খেয়ে দেখছে আরে এরকম তো দুইটা পার্ট, মাঝখানে এই ভেজিটেবল আছে, তাহলে এই তো ফ্লুইড মোজাইক মডেল এরকমই হবে। তাহলে দেখো কে কে দিছে নাম দিছে কি? ড্যানিয়েল ডেভসন। কি নাম দিছে? স্যান্ডউইচ মডেল। দ্বিতীয় দেখো এরপরে অনেক অনেক বিজ্ঞানীরা এই জিনিস নিয়ে গবেষণার পরে তোমার হচ্ছে অনেক মডেল দিছিল, ওদের এগুলো সব বাদ দিয়ে দিছে। তো এর মধ্যে আরেকটা মডেল বেশ গ্রহণযোগ্য হয়েছিল, সেটার নাম হচ্ছে ইউনিট মেমব্রেন। ইউনিট মেমব্রেন মানে কি? একক পর্দা। ঠিক আছে? বলবে ইউনিট মেমব্রেন বা একক পর্দায় কয়টা স্তর? তিনটা। কি কি? প্রোটিন, লিপিড, প্রোটিন। তাহলে আমি যদি বলি প্রোটিন, লিপিড, প্রোটিন, এই ত্রিস্তরী পর্দাকে কি বলা হয়? ইউনিট মেমব্রেন বলা হয়। সংজ্ঞা আর এইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। ওই যে মাঝখানে মাঝখানে প্রোটিন সহ ফসফোলিপিড বাইলেয়ার বানাইলে মনে হবে মানে তোমার হচ্ছে আগে লিপিড এরপরে প্রোটিন হবে, মাঝখানে প্রোটিন হবে, এরকম মনে হবে। কিন্তু এটা হচ্ছে প্রোটিন, লিপিড, প্রোটিন। বুঝা গেছে? প্রোটিন, লিপিড, প্রোটিন,
এই ধরনের ত্রিস্তরী পর্দাকে কি বলা হয়? ইউনিট মেমব্রেন বা একক পর্দা বলা হয়। বুঝা গেছে? জানাসো যে এই ফ্লুইড মোজাইক মডেলের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল যে দিছে ওর নাম হচ্ছে সিঙ্গল নিকলসন। তাহলে ফ্লুইড মোজাইক মডেল বলতে হচ্ছে আসলে প্লাজমা মেমব্রেনের মডেল দিছিল, নাম ফ্লুইড মোজাইক মডেল। এই ফ্লুইড মোজাইক মডেল হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল। সিঙ্গার নিকলসন কত সালে দিছিল? 1972 সালে। আমরা মনে রাখবো ডিএনএ এর গঠন হচ্ছে মডেল যেটা, সেটা 1953 সালে দিছিল। ঠিক আছে? আর তোমার হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল কত সালে দিছিল? 1972 সালে। এবার আসো ফ্লুইড মোজাইক মডেল যেটা আছে, এই ফ্লুইড মোজাইক মডেলকে কিসের সাথে তুলনা করা হয়? দেখো হিমশৈলী বা আইসবার্গ, এটা হচ্ছে মডেল বলা হয় কোনটাকে? এই ফ্লুইড মোজাইক মডেলকে। বুঝা গেছে? এই ফ্লুইড মোজাইক মডেলের মধ্যে খেয়াল করো যেই লিপিড পাবো সেটার নাম কোন লিপিড? ফসফোলিপিড। এখন ফসফোলিপিডের কয়টা লেয়ার থাকে এখানে? একটা, দুইটা। কয়টা লেয়ার? দুইটা। এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে এখানে যদি আমরা দেখি যে ওর মেমব্রেনে লিপিড বেশি না প্রোটিন বেশি? প্রোটিন। কত পার্সেন্ট? 60%। আচ্ছা, দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এইটার হচ্ছে যেই প্রোটিন গুলা, এই প্রোটিন গুলার নাম হচ্ছে মেমব্রেন প্রোটিন। তোমরা জুলজিতে পড়ছো প্লাজমা প্রোটিন হচ্ছে 4টা, পড়ছো না? নতুন বই যদিও বেশি দিছে। ওই 4টা কি কি হয়েছে? জিপিএ 5 করে আসছো। তাহলে জি দিয়া কি? গ্লোবিউলিন। পি দিয়া কি? প্রথমবিন। এ দিয়া কি? অ্যালবুমিন। 5 দিয়ে কি? ফাইব্রিনোজেন। বুঝা গেছে? এগুলো প্লাজমা প্রোটিন আর রক্তে থাকে। আর এই যে যেটা হচ্ছে মেমব্রেন প্রোটিন, এটা কোথায় থাকে? প্লাজমা মেমব্রেনে। মেমব্রেন প্রোটিন কয়টা? 3টা। দেখো যারা 2টা স্তর জুড়ে থাকে তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। তাদেরকে কি বলা হয়? ইন্টিগ্রাল প্রোটিন। আর যারা হচ্ছে এই ভিতরের সারফেসে বা বাইরের সারফেসে থাকবে তাদেরকে বলা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। সারফেস মানে তল, এটা ভিতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। আমরা ভিতরে দেখাইছি, বাইরেও আছে। আচ্ছা, তৃতীয় হচ্ছে লিপিড করে যারা থাকবে তারা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। তারা কেমন প্রোটিন? লিপিড সম্পৃক্ত প্রোটিন। তাহলে আমি যদি বলি মেমব্রেন প্রোটিন কয় ধরনের? 3 ধরনের। ইন্টিগ্রাল, পেরিফেরাল আর লিপিড সম্পৃক্ত প্রোটিন। বুঝা গেছে? এবার দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই যে চেইনটা, এটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। এটাও কি? কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেটটা লিপিডের সাথে যুক্ত, এই জন্য এটার নাম হচ্ছে গ্লাইকোলিপিড। আর এই কার্বোহাইড্রেটটা হচ্ছে প্রোটিনের সাথে যুক্ত, এই জন্য নাম হচ্ছে গ্লাইকোপ্রোটিন। তার মানে কার্বোহাইড্রেটে আমরা গ্লাইকো বলি, আর প্রোটিন হইলে তাহলে হচ্ছে গ্লাইকোপ্রোটিন মানে কার্বোহাইড্রেট প্লাস প্রোটিন। আর কার্বোহাইড্রেট প্লাস লিপিড হইলে সেটাকে আমরা গ্লাইকোলিপিড বলি। এবং এই দুইটাকে একসাথে আমরা বলি হচ্ছে গ্লাইকোকেলিক্স। কি বলি? তাহলে গ্লাইকোকেলিক্স কোন কোন জিনিসের সমন্বয়? গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডের সমন্বয়। এবং এটাকে আমরা চিনির স্তরও বলি। তাহলে চিনির স্তর কোনটি? গ্লাইকোকেলিক্স। চিনির স্তর কোনটি? গ্লাইকোকেলিক্স। এখানে দেখো এই যে কোলেস্টেরল দেখতেছো, মনে রাখবা এই কোলেস্টেরল হচ্ছে প্রাণী কোষে বেশি দেখা যায় উদ্ভিদ কোষের চেয়ে। কোলেস্টেরল কোথায় বেশি দেখা যায়? প্রাণী কোষে। তোমরা জানো এই যে কোলেস্টেরল দুই ধরনের, এলডিএল, এইচডিএল। আর কোলেস্টেরল যেটা আছে তোমরা জানো যে কোলেস্টেরল হচ্ছে স্বাভাবিক মাত্রাটা কত? 0.15 থেকে 1.20%। 0.15 থেকে 1.20%। তাহলে মনে রাখবা কোলেস্টেরল দুই ধরনের হয়, এলডিএল, এইচডিএল। ভালোটা হচ্ছে এইচডিএল, মেয়েদের বেশি থাকে, এর জন্য ছেলেদের হৃদরোগ বেশি হয়। আর তোমার হচ্ছে এটা স্বাভাবিক মাত্রা কত? 0.15 থেকে 1.20%। 0.15 থেকে 1.20%। মনে রাখবো কোলেস্টেরল প্রাণী কোষে বেশি দেখা যায়, এখানে তো বেশি দেখা যাবে না, স্বাভাবিক। এবার আসো যে ওর যে 4টা অংশ বললাম, ফসফোলিপিড, বাইলেয়ার, মেমব্রেন প্রোটিন, গ্লাইকোকেলিক্স আর কোলেস্টেরল, এগুলো যাওয়ার পরে আমাদের এখান থেকে একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন হইতে পারে। একটা কোশ্চেন হচ্ছে যে এইখানে ফ্লুইড মোজাইক মডেলে ফ্লুইড মানে তরলের ন্যায় আচরণ করে কে? এখানে হচ্ছে লিপিডটা হচ্ছে তরলের ন্যায় আচরণ করে। ঠিক আছে? আর বলতে পারে এই যে ফ্লুইড মোজাইক মডেল, এর মধ্যে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কোনটা? কার্বোহাইড্রেট। কোনটা? কার্বোহাইড্রেট। বুঝা গেছে? তাহলে ভিতর থেকে বাইরে বিভিন্ন পদার্থের যাতায়াত নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কার্বোহাইড্রেট। আর ফ্লুইডের মধ্যে আচরণ করে কোনটা? লিপিড। এখানে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট দেখা যায়, এটাকে মোজাইক মডেল বলা হয়। এগুলো তো আমরা জানি, কারণ ইন্টারে আমরা অনেক বেশি পড়ে আসছি এগুলো। এবার দেখো আবারও এখানে আসলে যদি বলে যে এর মধ্যে প্রোটিন কত পার্সেন্ট? 60 থেকে 80 ভাগ। আর লিপিড কত পার্সেন্ট? 20 থেকে 40 ভাগ। কিন্তু যদি বলে শুষ্ক ওজনের তোমার হচ্ছে কত ভাগ লিপিড? তাহলে 75 ভাগ হচ্ছে লিপিড। বুঝা গেছে? কোষঝিল্লির শুষ্ক ওজনের আলাদা করে বললে তাহলে 75 ভাগ লিপিড। এবার দেখো এখান থেকে আর কিছু নাই তেমন, এগুলা কোষঝিল্লির কাজ, এগুলো অনেক বেশি আগে আসতো। টোটাল জিনিসটা হচ্ছে একবার দেখে নিবা, একবার দেখলে এগুলা পারবা। এখানে দেখো কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। হ্যাঁ,
কোষ ঝিল্লির বিভিন্ন অবস্থার মধ্যে আমরা চারটা জিনিস দেখি। একটা হচ্ছে মাইক্রোবিলাই, একটা হচ্ছে ড্যাজমোজোম, একটা হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, একটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। তো জিজ্ঞেস করবে নিচের কোনটি কোষ ঝিল্লির অবস্থান নয়, তাহলে আমরা বললাম ড্যাজমোজোম, মাইক্রোবিলাই, ফ্যাগোসাইটিক ভেসিকল, পিনোসাইটিক ভেসিকল। তোমরা সবাই জানো যে ভিলাই হচ্ছে অন্ত্রে পাওয়া যায়, ক্ষুদ্রাকৃতির ভিলাইকে কি বলা হয়? মাইক্রোবিলাই। আর মাইক্রোবিলাই কি তৈরি করে? তোমার হচ্ছে ব্রাশ বর্ডার তৈরি করে। মাইক্রোবিলাই কি তৈরি করে? ব্রাশ বর্ডার তৈরি করে। অন্ত্রে কয়টা পাওয়া যেতে পারে দেখবো। দ্বিতীয়, আরেকটা আমরা জানি ভিলাই হচ্ছে শোষণের একক, তাহলে শোষণ তল বৃদ্ধি করবে কে? ভিলাই বা মাইক্রোভিলাই। দ্বিতীয় হচ্ছে এই টর্নোফাইবিল সহ কোষ ঝিল্লির যে বৃত্তাকার অঞ্চলটা, এটাকে বলা হচ্ছে ড্যাজমোজোম। তাহলে ড্যাজমোজোম কার অবস্থা? কোষ ঝিল্লির অবস্থা। বুঝা গেছে? আচ্ছা, ফ্যাগোসাইটিক ভেসিকল আর পিনোসাইটিক ভেসিকল জিনিসটা কি? দেখা যায় ধরো কোনো একটা কোষ ঝিল্লি, ধরো এই কোষ ঝিল্লির মধ্যে এমন হইলো ও করলো কি একটা কঠিন খাদ্য হচ্ছে নিয়ে নিল, নিয়ে এরকম একটা গহ্বর করলো, তাহলে এটার নাম হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল। আর এই ফ্যাগোসাইটিক ভেসিকল মানে এই যে গহ্বরটা, ও খাদ্যটার ভক্ষণ করবে যেই প্রক্রিয়া, তার নাম কি? ফ্যাগোসাইটোসিস। আরেকটা হচ্ছে যদি ধরো এরকম হইলো কোনো একটা কোষ ঝিল্লি ছিদ্র হইলো, এখান দিয়ে গড়ায় তরল ভিতরে ঢুকলো, তাহলে তরল খাদ্য সহ একটা গহ্বর হবে না? এই গহ্বরটার নাম হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। কি নাম? পিনোসাইটিক ভেসিকল। আর এই তরল খাদ্য ভক্ষণ প্রক্রিয়াকে বলা হয় কি? পিনোসাইটোসিস। কি নাম? পিনোসাইটোসিস। তাহলে আমরা বলবো ফ্যাগোসাইটিক ভেসিকল হচ্ছে কঠিন খাদ্য সহ গহ্বর, আর পিনোসাইটিক ভেসিকল হচ্ছে তরল খাদ্য সহ গহ্বর। কঠিন খাদ্য ভক্ষণ প্রক্রিয়াকে বলা হয় কি? ফ্যাগোসাইটোসিস। আর তরল খাদ্য ভক্ষণ প্রক্রিয়াকে বলা হয় কি? পিনোসাইটোসিস। তাহলে এখানে এটা পড়ার পরে তোমাদের এই যে যতগুলা বড় অঙ্গাণু আছে প্রত্যেকটা পার্থক্য ইম্পর্টেন্ট। আমরা এগুলা ক্লাসের মধ্যে মোটামুটি পড়াইতে পারবো না, আগেই বলে দিলাম, কিন্তু এই যে পার্থক্যগুলো যেমন কোষ প্রাচীর, কোষ ঝিল্লি আমরা ভিতরে বলে আসছি, তোমরা এগুলার পার্থক্য দেখে নিবা। এই লাস্ট 2 বছর ধরে এই প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে এই ছকগুলা থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসে। যারাই কোশ্চেন কাটবা দেখবা যে তুমি এই ছকগুলো পড়ছো, ম্যাক্সিমাম কোশ্চেন ধরো যদি 1 আর 2 থেকে 4টা কোশ্চেন বা 5টা কোশ্চেন আসে, দেখবা 3টেই আসছে ছক থেকে। বুঝতে পারছি? তাহলে আমরা ছক কেন পড়াই না? তাহলে ভিতরের জিনিসটা তো আমাদের পড়ানো হবে না, এই জন্য আমরা ছক পড়াই না। এই জন্য ছক কিন্তু এই যে পার্থক্য যেগুলা, এগুলো পড়ে ফেলবা বাসায়। দেন দেখো সাইটোপ্লাজম, তোমরা জানো কোষের যেই সজীব অঙ্গাণুটা, এর একটা তো কোষ ঝিল্লি, কোষ প্রাচীরের ভিতরে, এর ভিতরে যে তরল সহ অংশটা সেটার নাম কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের তরলটার নাম সাইটোসল। আর তোমার হচ্ছে যেই বিভিন্ন বস্তুগুলো সেটা হচ্ছে সাইটোপ্লাজম অঙ্গাণু। এখন দেখো এই যে মাতৃকা বা সাইটোসল, এইটারই অন্য নাম কি? হাইলোপ্লাজম। এটার অন্য নাম কি? হাইলোপ্লাজম। এবার আসো এখান থেকে এই যে কে এইটা বলছে, এই সাইটোসল শব্দটা ব্যবহার করছে পরে নিব, এগুলো বাদ। এবার আসো যদি বলা হয় কোষের সকল কাজের পরোক্ষ নিয়ন্ত্রক বলা হয় কাকে? সাইটোপ্লাজমকে। কারণ তোমরা জানো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ কোনটা? শ্বসন। শ্বসনের গ্লাইকোলাইসিস কোথায় হয়? সাইটোপ্লাজমে। বাকি 3টা ধাপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। তার মানে সাইটোপ্লাজমের অঙ্গাণুতে। আবার যদি আমরা বলি ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ, তোমার কোথায় হয়? ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষণ হয় ক্লোরোপ্লাস্টে। ক্লোরোপ্লাস্ট কার অঙ্গাণু? সাইটোপ্লাজমের। তাহলে যদি এই যে পানি যে থাকে সাইটোপ্লাজমের ভিতরেই থাকে না, তাহলে আমি যদি বলি সাইটোপ্লাজম নাই, তাহলে কোনো কাজ হবে? হবে না। এই জন্য কোষের সকল কাজের তোমার হচ্ছে পরোক্ষ নিয়ন্ত্রক কোনটাকে বলা হয়? সাইটোপ্লাজমকে। তোমরা উপস্থিতি মানে জানো, উপস্থিতি মানে হচ্ছে যে কোনো কিছু তৈরির প্রক্রিয়া, আর অপস্থিতি মানে কি? ভাঙন প্রক্রিয়া। যেমন আমি যদি বলি গ্লাইকোলাইসিস কি ভাঙন না গড়ন? গ্লাইকোলাইসিস হচ্ছে ভাঙন। তাহলে গ্লাইকোলাইসিস কোন ধরনের প্রক্রিয়া? গ্লাইকোলাইসিস হচ্ছে অপস্থিতি প্রক্রিয়া। কেমন প্রক্রিয়া? অপস্থিতি প্রক্রিয়া। আর তোমার হচ্ছে আমি যদি বলি ফটোসিনথেসিস, এখানে কি তৈরি হয়? গ্লুকোজ। তাহলে এটা কোন ধরনের প্রক্রিয়া? উপস্থিতি প্রক্রিয়া। যদি বলি রেচন, এখানে কি হয়? প্রোটিন ভাঙে বা আমিষ ভাঙে, তাহলে অপস্থিতিমূলক প্রক্রিয়া। তাহলে এখানে অপস্থিতি উপস্থিতি বললাম। মেটাবলিজম আর ডাইজেশন জিনিসটা কি? মেটাবলিজম হচ্ছে বিপাক, আর ডাইজেশন মানে পরিপাক। ধরো আমি একটা জটিল খাবার খাইলাম, এটারে ভাইঙা চুরা অনেকগুলো বিক্রিয়ার মাধ্যমে সরল বানাইলাম, এখানে যে বিক্রিয়াগুলোর মাধ্যমে সরল বানাইলাম বিক্রিয়াগুলোকে বলা হচ্ছে বিপাক। মানে রাসায়নিক বিক্রিয়ার সমস্যা হচ্ছে কি? বিপাক। আর জটিল খাদ্যটারে সরল বানাইছি, প্রক্রিয়ার নাম হচ্ছে পরিপাক। তাহলে প্রক্রিয়াটার নাম কি? পরিপাক। আর প্রক্রিয়াটা করার জন্য যে রাসায়নিক বিক্রিয়াগুলো হয়েছে তার নাম কি? বিপাক। বুঝা গেছে? তাহলে আমি যদি বলি আমিষ ভাইয়া তোমার হচ্ছে ইউরিয়া যে হবে, এই যে বিক্রিয়াগুলো হয়েছে এগুলোর নাম কি? বিপাক। এই জন্য আমরা বলি রেচন হচ্ছে একটা অপস্থিতিমূলক বিপাক। কি বলি? রেচন হচ্ছে একটা অপস্থিতিমূলক বিপাক। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এখান থেকে মনে হয় আর কোশ্চেন নাই।
এবার আসো রাইবোজোম। বলো রাইবোজোম কি ঝিল্লিবদ্ধ না ঝিল্লিবিহীন অঙ্গাণু? ঝিল্লিবিহীন অঙ্গাণু। আর এই যে রাইবোজোম যেটা আছে এই রাইবোজোমটা আদি কোষে কত হয় 70, প্রকৃত কোষে কত হয় 80, আর এই স্তন্যপায়ীতে কত হয় 55s, আর ছত্রাকে কত হয় 77s। তাহলে চারটা পড়বো, আদি কোষে 70, প্রকৃত কোষে 80, স্তন্যপায়ীতে 55, আর তোমার হচ্ছে ছত্রাকে কত হয় 77। এবার দেখো এই যে রাইবোজোম যেটা যদি বলে তোমার হচ্ছে কে আবিষ্কারক নামকরক, প্যালেট, জর্জ প্যালেট, বুঝা গেছে? এইটা বললেই হবে। ওই ক্লড মাইক্রোজোম নাম দিয়েছিল, এত কিছু মনে হয় না আসবে। এই জর্জ প্যালেট এটার আবিষ্কারক নামকরক, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, ইকোলাই কোষে এদের সংখ্যা কত? এই যে পলিজোম বা পলিরাইবোজোম তো অনেকগুলো রাইবোজোম একসাথে থাকলে এদের সংখ্যা কত, শুষ্ক ওজনের কত পার্সেন্ট পড়বো? আমরা জানি আদি কোষে রাইবোজোম থাকে না প্রকৃত কোষে থাকে? আদি কোষ প্রকৃত কোষ দুইটাই। তাহলে এটাকে কোন অঙ্গাণু বলবে? সর্বজনীন অঙ্গাণু বলবে। কি অঙ্গাণু বলবে? সর্বজনীন অঙ্গাণু বলবে। এবার আসো রাইবোজোম যেটা আছে, এই রাইবোজোমের হচ্ছে 4টা লক্ষ্য স্থান থাকে, তোমরা সবাই জানো, এ, পি, ই আর অ্যামাইনো সংযুক্তের স্থান। কি কি? এ, পি, ই আর অ্যামাইনো সংযুক্তের স্থান। এ মানে অ্যামিনো অ্যাসাইল, পি মানে পেপটিডাল, ই মানে হচ্ছে ইমিশন বা নির্গমন, আর অ্যামাইনো সংযুক্তের স্থান অ্যামাইনো সংযুক্তের স্থান। এখানে দুইটা জিনিস তোমরা একটু বাসায় করে নেবা। এই যে এই তোমার হচ্ছে 70s রাইবোজোমে যেই আরএনএ এর এককগুলা, উপ এককগুলা এবং 80s এর মধ্যে কেমন থাকে সেগুলো হচ্ছে দেখে নিবা। নর্মালি আমরা যেই এটা লাস্টেও পাবো, এই জন্য এখানে দেখানো হয়নি। দেখো নর্মালি আমরা যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ার উদ্দেশ্য কি? তোমার হচ্ছে প্রোটিন সংশ্লেষণ বন্ধ করা। যে কোনো প্রাণীর প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিতে পারলে ওই প্রাণীটা হচ্ছে নিষ্ক্রিয় হয়ে যায়। তা আমরা যখন কোনো অ্যান্টিবায়োটিক খাই, এটার মেন উদ্দেশ্য থাকে হচ্ছে প্রোটিন সংশ্লেষণ বন্ধ করা। যদি আমরা এরকম করতে পারি, ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করে দিতে পারি, তাহলে ওইটা হচ্ছে আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে আমরা অ্যান্টিবায়োটিক তৈরির সময় দেখি যে যেটা ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক হিসেবে, সেটা মানুষের প্রোটিন সংশ্লেষণে যাতে ব্যাঘাত না ঘটায়, আর ব্যাকটেরিয়া বা যে অণুজীবগুলো থাকে তাদের প্রোটিন সংশ্লেষণ যাতে বন্ধ করে দেয়। বুঝা গেছে? তাহলে বলো টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন এগুলো কার প্রোটিন সংশ্লেষণ বন্ধ করবে, মানুষের না ব্যাকটেরিয়ার? ব্যাকটেরিয়ার। আচ্ছা, এইখান থেকে দেখো যে আমরা অনেকগুলা জিনিস জানবো। এখানে রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি। রাইবোজোমকে কি বলা হয়? তাহলে তো প্রোটিন তৈরি করে। তোমরা জানো যে আদি কোষে 30s, প্রকৃত কোষে 40s এর সাথে এমআরএনএ কি করে, এরপর হচ্ছে 50s আর 60s যুক্ত করে প্রোটিন সংশ্লেষণ শুরু করে। এজন্য এটাকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কোনটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? গলগি বডি। কোনটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়? গলগি বডি। কোনটাকে পাওয়ার হাউস বলা হয়? মাইটোকন্ড্রিয়া। কোনটাকে শর্করা তৈরির কারখানা বলা হয়? ক্লোরোপ্লাস্ট। সিনথেসিস অফ সুগার, ফ্যাক্টরি অফ সিনথেসিস অফ সুগারও কোনটা? এটা ক্লোরোপ্লাস্ট। বুঝা গেছে? তাহলে আমরা কোনটাকে প্রোটিন ফ্যাক্টরি বলছি? রাইবোজোম। কোনটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলছি? গলগি বডি। কোনটাকে কোষের ট্রাফিক পুলিশ বলি? গলগি বডি। কোনটাকে পাওয়ার হাউস বলি? মাইটোকন্ড্রিয়া। কোনটাকে শর্করা তৈরির কারখানা বলি? ক্লোরোপ্লাস্ট। শক্তি অঙ্গাণু বলি কোনটাকে? মাইটোকন্ড্রিয়া। আর শক্তি রূপান্তর অঙ্গাণু বলি কোনটাকে? ক্লোরোপ্লাস্ট। শক্তি অঙ্গাণু বলি কোনটাকে? মাইটোকন্ড্রিয়া। শক্তি রূপান্তর অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট। বুঝা গেছে? এবার আসো যে এখান থেকে আরেকটু জিনিস, যে আমরা এই জায়গাগুলো যদি একদম না পারি, বোল্ড অক্ষর যেগুলো দেখবা, যে তোমাদের মনে হয় গত বছরই কোশ্চেন আসছিল, গ্লুকোজের ফসফোরাইলেশন করে কে? গ্লুকোজের ফসফোরাইলেশন কে করে? তাহলে রাইবোজোম। কে করে? রাইবোজোম। আমরা অনেক কিছু না পারলেও এই অংশটুকু যাতে পারি যে গ্লুকোজের ফসফোরাইলেশন করে, আর প্রোটিন কেমনে তৈরি হয় এই জায়গাটা যাতে আমি জানি। এরপরে যদি কেউ পারো তাহলে এই জায়গাগুলো উপরে রাখবা, যে নিউক্লিয়াস এনজাইম এমআরএনএ কে কি করে, তোমার ওই এমআরএনএ কে হচ্ছে নিউক্লিয়াস এনজাইম থেকে বাঁচায় কে? রাইবোজোম। আর নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইম থেকে বাঁচায় কে? এটাও রাইবোজোম। এগুলো আসতে পারে কিন্তু একটু কম ইম্পর্টেন্ট। তারপরে যা হচ্ছে এখানে গলগি বডি, এটাকে কি কি বলছিলাম? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি আর কোষের ট্রাফিক পুলিশ। তাহলে এই দুইটা পড়ার পরে যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, গলগি বডির অনেক নাম আছে। গলজি বস্তু, গলগি যন্ত্র, ডিকটায়াসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। আমরা ডিকটায়াসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া এই তিনটা নাম পড়বো। ডিকটায়াসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। কি কি নাম? ডিকটায়াসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। এই তিনটা নাম হচ্ছে আমার কার নাম? গলগি বডির নাম। ডিকটায়াসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া। আচ্ছা, এরপরে আসো গলগি বডিটা ক্যামিলো গলগি পেঁচা আর হচ্ছে বিড়ালের স্নায়ু কোষে দেখতে পেয়েছিল। কোথায়? পেঁচা আর বিড়ালের স্নায়ু কোষে। এবার আসো ট্রাফিক পুলিশ হয়ে গেছে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হয়ে গেছে, এখানে সিস্টানি, ভেকিউল ভেসিকল এগুলো দেখতে পারো। অনেক সময় তোমরা বুঝো না, এই জায়গাটা হচ্ছে আমরা ভালো করে দেখবো আবার।
আমরা যদি বলি গলগি বডি কয় প্রকার, 3 প্রকার। কি কি? একটা হচ্ছে সিস্টার্নি, এটা হচ্ছে চ্যাপ্টা থলি। এই যে এখানে যে চ্যাপ্টা থলিগুলো দেখা যায় এগুলো হচ্ছে সিস্টার্নি। ছোট যেই গহ্বর সেটাকে বলা হয় কি? ভেসিকল। আর বড় গহ্বর কি কি বলা হয়? ভ্যাকুল। কারণ বড় গহ্বর ছোট গহ্বর কোথায় থাকে এখানে দেখানো আছে, ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে আমরা দেখার পরে এবার আসো গলগি বডির তোমার হচ্ছে কাজ। প্রথম কাজ যেটা, গলগি বডি তোমার হচ্ছে কি তৈরি করে? লাইসোজোম। গলগি বডি কি তৈরি করে? লাইসোজোম। আর বলো গলগি বডি তৈরি করে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কে তৈরি করে? কেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? মসৃণ না অমসৃণ? মসৃণ। তাহলে দেখো গলগি বডি তৈরি করে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর গলগি বডি কারে তৈরি করে? লাইসোজোম। গলগি বডিরে তৈরি করে কে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর গলগি বডি কারে তৈরি করে? লাইসোজোম। দ্বিতীয় হচ্ছে আমরা জানি কোষ বিভাজনে কোষ প্লেট সৃষ্টি হয়, এটা কার কাজ? গলগি বডির কাজ। কার কাজ? গলগি বডির কাজ। এরপরে দেখো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলছি, মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করবে, কিন্তু এটার উদ্বুদ্ধ করবে কে? গলগি বডি। এটাকে উদ্বুদ্ধ করবে কে? গলগি বডি। এখানে দেখো যে এই শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে কোনটা? শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করা হচ্ছে গলগি বডি। তাহলে আমরা এই কয়টা জিনিস খুব ভালো করে পড়বো। তোমার হচ্ছে গলগি বডি কে তৈরি করে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর হচ্ছে গলগি বডি কি তৈরি করে? লাইসোজোম। তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করে কে? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি কোনটাকে? কোষ প্লেট তৈরিতে সহায়তা করে কে? গলগি বডি। আরেকটা বলছি শুক্রাণুর যে অ্যাক্রোজোম এটা তৈরিতেও সহায়তা করে কোনটা? গলগি বডি। এবার আসা হচ্ছে লাইসোজোম। আমরা বলছিলাম লাইসোজোম হচ্ছে এমন একটা অঙ্গাণু যেটা প্রাণী কোষে পাওয়া যাবে, উদ্ভিদ কোষে পাওয়া যাবে না। এবং লাইসোজোম হচ্ছে একটা একস্তরী ঝিল্লি দ্বারা আবৃত। তাহলে লাইসোজোমের আবরণী কয়টা স্তর? একটা। নর্মালি আমরা বলেই দিছি প্রাণী কোষে নাই। তাহলে উদ্ভিদ কোষে যদি এরকম অঙ্গাণু পাওয়া যায় সেটার নাম তো লাইসোজোম না, ওর নাম হচ্ছে স্ফেরোজোম বা ওলিওজোম। তাহলে আমি যদি বলি স্ফেরোজোম বা ওলিওজোম পাওয়া যাবে কোথায়? কোথায় পাওয়া যাবে? স্ফেরোজোম বা ওলিওজোম পাওয়া যাবে উদ্ভিদ কোষে। কোথায় পাওয়া যাবে? উদ্ভিদ কোষে। আর লাইসোজোম পাওয়া যাবে কোথায়? প্রাণী কোষে। তোমরা জানো লাইসোজোমের কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, জীবাণুভক্ষণ। তাহলে আমি যদি বলি যে কোনটি ক্যান্সার সৃষ্টি করতে পারবে, কোন অঙ্গাণু? লাইসোজোম। কারণ লাইসোজোম যখন খাদ্যভাবে পড়ে ওর এনজাইম দ্বারা সকল কোষগুলোরে সে ভক্ষণ করে ফেলায়। তাহলে কোষের বিভাজনটা তো নিয়ম হারায় ফেলায়, এই জন্য ও হচ্ছে ক্যান্সার সৃষ্টি করতে পারে। এবার দেখো যে বলো যে লাইসোজোম যদি ফ্যাগোসাইটোসিস করে তাহলে আমাদের রক্তকণিকার কোন কোষের মতো কাজ করতেছে? ডব্লিউবিসি। তাহলে কোথায় লাইসোজোম বেশি পাবো? ডব্লিউবিসি তে। আমরা জানি আমাদের আরবিসি ডব্লিউবিসি প্লেটলেটের মধ্যে একটা কোষ হচ্ছে মানে রক্ত কোষ হচ্ছে কি করে না? ফ্যাগোসাইটোসিস কে করে না? আরবিসি। তাহলে কোথায় অ্যাবসেন্ট? আরবিসি তে। আর কোথায় বেশি পাবো? ডব্লিউবিসি তে। এবার আসো লাইসোজোম নরমালি তোমার হচ্ছে কোনো অঙ্গাণু বা কোষ নষ্ট করে না। ও করে কি? ও আরো এনজাইম গুলোর বাধা দিয়ে রাখে যে তোরা ওই কোষগুলো নষ্ট করিস না, ঠিক আছে? তো এইটার জন্য ওর করতে হয় কি? ওর প্রাচীরটারে শক্ত করে আটকে রাখতে হয়। শক্ত করে আটকে রাখা মানে কি? স্টেবল করে না? তাহলে যারা ওর প্রাচীরটাকে স্টেবল করে তাদেরকে বলা হচ্ছে স্টেবিলাইজার। বুঝা গেছে? এগুলা কারা? কোলেস্ট্রল আর কর্টিজেন। আর কিছু বস্তু থাকে যারা হচ্ছে লাইসোজোমের যখন খাদ্যাভাব দেখা দেয় তখন ওর প্রাচীরটারে ভাইয়া বাইরে এনজাইম গুলার ছাড়তে সহায়তা করে। যারা এটা করে তাদেরকে বলা হচ্ছে লেবিলাইজার। কি বলা হয়? লেবিলাইজার। এই যে লেবিলাইজার যেটা আছে এটা হচ্ছে মেল হরমোন, যেটা নাম কি? টেস্টোস্টেরন। আর ফিমেল হরমোন দুইটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন, এর মধ্যে প্রজেস্টেরন। তাহলে আমি যদি বলি লেবিলাইজার কোনটা? প্রজেস্টেরন আর টেস্টোস্টেরন। আর স্টেবিলাইজার কারা? কোলেস্টেরল আর কর্টিজেন। কোলেস্টেরল আর কর্টিজেন। এখন আসো যে আমরা আগেই জানি যে লাইসোজোম নরমালি হচ্ছে অম্লীয় পরিবেশে কাজ করে। কোন পরিবেশে কাজ করে? অম্লীয় পরিবেশে। আর লাইসোজোম কোন পরিবেশে কাজ করে না? নিউট্রাল পরিবেশে। লাইসোজোম কোন পরিবেশে কাজ করে না? নিউট্রাল পরিবেশে। এটা বন্ধ করছে। লাইসোজোম কোন পরিবেশে কাজ করে না? নিউট্রাল পরিবেশে। এখন দেখো লাইসোজোম যেহেতু এই ফ্যাগোসাইটোসিস করে, আগেই বলে দিছিলাম, আর ও হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে। হাইড্রোলাইটিক এনজাইম মানে যারা বিগলন করায়, প্রাচীর নষ্ট করে। তাহলে আমি নর্মালি জানি যে স্টেবিলাইজার হচ্ছে ওরা আটকায় রাখে, ফলে হচ্ছে ওরা এই বিগলনকারী এনজাইম দিয়ে ক্ষতি করে না। কিন্তু যখন ছেড়ে দেয় তখন এই যে কোষীয় ভক্ষণ প্রক্রিয়ার ফলে এই যে এই ঘটনাগুলো ঘটে, অটোলাইসিস, অটোফেগি, এবং এই মৃত কোষগুলা খায় দেখে ওরে আত্মঘাতী থলিকাও বলা হয়। তাহলে আত্মঘাতী থলিকা কোনটা? লাইসোজোম। অটোলাইসিস প্রক্রিয়া, অটোফেগি প্রক্রিয়া কোথায় ঘটে? লাইসোজোমে। ক্যান্সার কোষ সৃষ্টি করবে কোনটা? লাইসোজোম।
এই কোষ বিভাজনকালে কোষীয় এবং নিউক্লিয় আবরণী ভাঙতে সহায়তা করবে কোনটা? লাইসোজোম, কারণ বিগলনকারী এনজাইমের আধার। আর এখানে একটা জিনিস দেখো যে ওর যে অটোফেগি প্রক্রিয়া, এটা কয়টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? 15টা। এবং ডিম্বাণুর আবরণ নষ্ট করার জন্য শুক্রাণুর লাইসোজোম কোন এনজাইম নিঃসরণ করে? হায়ালিউরোনিডেজ। হায়ালিউরোনিডেজ, বুঝা গেছে? তাহলে আমি যদি বলি শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে কোন অঙ্গাণু? শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে কোনটা? গলগি বডি। আর যদি বলি তোমার হচ্ছে শুক্রাণুর লাইসোজোম নিঃসৃত হায়ালুরোনিডেজ যেটা আছে, এটা কি করে? ডিম্বাণুর অংশবিশেষ নষ্ট করে। অটোফেগি প্রক্রিয়াটা কয়টা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়? 15টা। কয়টা জিন? 15টা। এবার আসো কোষের যে জালিকা বিন্যাস, তার নাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মুরগির কোষে আবিষ্কার করছিল কে? পোর্টার এবং তার বন্ধুরা। হ্যাঁ, ওই ফুলম্যান টুলম্যান ওদের নাম পড়লে পুরো। তোমরা জানো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় প্রকার? 2 প্রকার। কি কি? মসৃণ আর অমসৃণ। আর যদি বলে গঠনগত ভাবে, তাহলে 3 প্রকার: সিস্টার্নি, ভেসিকল, টিউবুল। আর ওখানে কি ছিল? সিস্টার্নি, ভেসিকল, ভেকুল। তাহলে ওইখানে বড় গহ্বর এখানে নাই, বুঝা গেছে? তো এখানে দেখো এই যে সিস্টার্নি, ভেসিকল আর হচ্ছে টিউবুল যেগুলো আছে, এর মধ্যে কোনটা বর্তুলাকার, কোনটা হচ্ছে রাইবোজোম যুক্ত থাকে, এগুলো হচ্ছে একটু আমরা দেখে নিব। রাইবোজোম যুক্ত থাকে কোনটা? সিস্টার্নিতে। কোনটা বর্তুলাকার ফোস্কার মতো? সেটা হচ্ছে ভেসিকল। এবার যাও, এটার মধ্যে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে সবগুলোর মধ্যে প্রোটিন বেশি। সবগুলোর মধ্যে কি? প্রোটিন বেশি। আচ্ছা, বেশিটা অবশ্যই আমার মনে রাখতে হবে প্রত্যেকটার। না আসলে নাই, কিন্তু যদি আসে তাহলে আমার পারতে হবে। এইখানে আমরা যেটা, এই যে মাইক্রোজোম কাকে বলে? অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে মাইক্রোজোম বলা হয়। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজের মধ্যে আমরা কমপক্ষে এইটুক মনে রাখবো, সবসময় বলি মলিয়াপা। এই মলিয়াপা মনে রাখলে তাহলে হচ্ছে তোমার এই মেন কাজ দুইটা যেটা আসে সেটা নিয়ে ঝামেলা হবে না। মানে মলি দিয়ে হচ্ছে কি? মসৃণটা লিপিড আর অমসৃণটা প্রোটিন সংশ্লেষণ করে। মসৃণটা লিপিড, দেখো এই যে মসৃণটা লিপিড আর অমসৃণটা কি করে? তোমার হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। তাহলে এই দুইটা জিনিস আমার পারতেই হবে, বুঝা গেছে? আর এই যে কোন কোন জিনিসের ধারক, রাইবোজোম, গ্লাইকোজোম, এগুলো পড়তে পারো। মনে রাখবা যে প্রোটিনও তৈরি করতেছে, লিপিডও তৈরি করতেছে, অন্তঃবাহক হিসেবেও সেই কাজ করতেছে। নাম কি? নাম কি? ওর নাম কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি নাম? তাহলে আমি যদি বলি লিপিড এবং প্রোটিনের অন্তঃবাহক কোনটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। লিপিড প্রোটিন তৈরি করবে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখানে আরেকটা জিনিস মনে রাখবা, আমরা বলছিলাম ক্যান্সার কোষ সৃষ্টিকারী কোষ কোনটা? লাইসোজোম, ঠিক আছে? আর তোমার হচ্ছে যদি বলে যে বিষাক্ত পদার্থ গুলাকে নিষ্ক্রিয় করা, কার কাজ? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের। আমাদের কোষে যত বিষাক্ত পদার্থ ঢুকবে সবগুলাকে নিষ্ক্রিয় করবে কে? এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। অন্যগুলো রিডিং পড়লে পড়েও, এখন আসো পরের অংশে। এই যে এই অংশগুলা, এগুলো কিন্তু তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট পড়ে রাখবা। হ্যাঁ, এগুলো দেখলেই দেখবা যে পারতেছো। মাইটোকন্ড্রিয়ার মধ্যে তো পড়াইছি, বললো পাওয়ার হাউস কোনটা? মাইটোকন্ড্রিয়া। শক্তি অঙ্গাণু কোনটা? মাইটোকন্ড্রিয়া। ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া কি একস্তরী না দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত? দ্বিস্তরী। এটা কি সাইটোপ্লাজমস্থ অঙ্গাণু না সাইটোপ্লাজমের বাইরের অঙ্গাণু? সাইটোপ্লাজমস্থ। সাইটোপ্লাজমের বাইরের একমাত্র অঙ্গাণুর নাম নিউক্লিয়াস। কি নাম? নিউক্লিয়াস। আচ্ছা, এখন আসো, কোষের 20 ভাগ হচ্ছে কি? তোমার মাইটোকন্ড্রিয়া। কোষের কত পার্সেন্ট মাইটোকন্ড্রিয়া? 20 ভাগ। আর এই মাইটোকন্ড্রিয়ার নাম যে দিছে, ওর নাম হচ্ছে ব্যান্ডা। দেখো মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়া নাম দিছে হচ্ছে ব্যান্ডা। মাইটোকন্ড্রিয়া কে নাম দিছে? ব্যান্ডা। এই যে মাইটোকন্ড্রিয়ার এই যে মাইটোকন্ড্রিয়া আর এই যে ব্যান্ডার হচ্ছে এই যে ব্যান্ডা, বুঝা গেছে? যেমন তোমরা এই যে এরকম পড়বা এক্সার্ক অ্যান্ড ডার্ক, আমরা মনে হয় এই ক্লাসটা নিয়েও ফেলাইছি, এক্সার্ক অ্যান্ড ডার্ক। হ্যাঁ, এই এই দুইটা নিয়েও ঝামেলা হয়। মনে রাখবা অ্যান্ডার্ক হচ্ছে এই যে কাণ্ড, এই কাণ্ড হচ্ছে অ্যান্ডার্ক। কাণ্ড কি? অ্যান্ডার্ক। তাহলে এক্সার্ক কোনটা? মূল। এক্সার্ক কোনটা? মূল। এরকম ব্যান্ডা কি করছে? মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। ব্যান্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করছে। এটা হচ্ছে আমরা ভালো করে মনে রাখবো। দেখো নর্মালি প্রতি কোষে এদের সংখ্যা 300 থেকে 400 হইলো, সবচেয়ে বেশি এমিবাতে। সবচেয়ে বেশি কোথায়? এমিবাতে। তাহলে আমরা মনে রাখবো নর্মালি মাইটোকন্ড্রিয়ার সংখ্যা কোষে হচ্ছে 300 থেকে 400, এমিবাতে হচ্ছে সবচেয়ে বেশি। যকৃৎ কোষের চেয়েও বেশি কোথায়? এমিবাতে, ঠিক আছে? দেখো এখানে তোমার হচ্ছে যদি বলে অক্সিজোম, অক্সিজোম জিনিসটা কি? এখানে দেখো এই যে এটিপি সিনথেসিস দেখতেছো না, এই যে গোল গোল, এটিপি সিনথেসিসটার নামই কি? অক্সিজোম, ঠিক আছে? আর এখানে কিছু নাই। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব তোমার হচ্ছে ডিএনএ আছে, এজন্য সে বংশগতিতে ভূমিকা রাখবে কি রাখবে না? রাখবে। এখানে খেয়াল করো, এখানেও কিন্তু বেশি হচ্ছে
প্রোটিন। আরেকটা জিনিস যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা কার্ডিওলিপিন পাই। কার্ডিওলিপিন এক ধরনের কি? কার্ডিওলিপিন এক ধরনের কি? ফসফোলিপিড। তাহলে আমি যদি বলি মাইটোকন্ড্রিয়ায় কোন ফসফোলিপিডটি পাওয়া যায়, নাম কি হবে? কার্ডিওলিপিন। কোনটা হবে? কার্ডিওলিপিন। আর কয় ধরনের এনজাইম পাওয়া যায়? কয় ধরনের এনজাইম পাওয়া যায়? 100 ধরনের। আর লাইসোজোমে কয় ধরনের এনজাইম পাওয়া যায়? 40 থেকে 50 ধরনের। লাইসোজোমে কয় ধরনের পাওয়া যায়? 40 থেকে 50 ধরনের। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কত ধরনের পাওয়া যায়? 15 ধরনের। কত ধরনের? 15 ধরনের। তাহলে আমরা বললাম মাইটোকন্ড্রিয়া কয় ধরনের? 100। তারপর হচ্ছে তোমার গলগি বডিতে কয়টা? সরি, লাইসোজোমে কয়টা? 40 থেকে 50। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কয়টা? 15টি। এখন খেয়াল করো যে এইটার কাজ আমরা পড়ার আগে আরেকটা জিনিস দেখি। ও হচ্ছে 100টা ডিসঅর্ডার, দেখো ওর এনজাইমও 100টার মতো, এনজাইম কোএনজাইম 100টা ডিসঅর্ডার এটার মধ্যে আছে। দ্বিতীয় দেখো এই যে নামগুলা, এই নামগুলা তোমাদের হচ্ছে নাম পড়া, তোমরা এইগুলোর ডিটেলস জেনে লাভ নাই। যেমন তোমার যদি বলে স্থূলতা সংক্রান্ত ডায়াবেটিস কোনটি, তাহলে টাইপ 2। আর যদি বলে যে এইখানে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে কোনটা ডায়াবেটিস হবে, টাইপ 1। বুঝা গেছে? কোনটা ইনসুলিন চেইনের কারণে, কোনটা কি কারণে, এগুলো তোমার জানার এখানে দরকার নাই। তাহলে ডায়াবেটিস যদি আমি বলি স্থূলতার কারণে হবে কোনটা? টাইপ 2। আর যদি বলে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডারে কোন ডায়াবেটিস হয়, টাইপ 1। আর এই নামগুলো পার্কিনসন, অ্যালজাইমার, এগুলো আছে মাইটোকন্ড্রিয়াল ডিসঅর্ডার। এখন দেখো এইটার মধ্যে মাইটোকন্ড্রিয়ার যে কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজটা আমরা সবাই একটু লিখে নিব। এটা হচ্ছে কাকার ডিলস। কার ডিলস? কাকার ডিলস। এটা সবটাই আসে, এই জন্য সবটা লিখে দিলাম। কা দিয়া দেখো এই যে কা, আর এইটা হচ্ছে এই যে কা, মানে কে কা, এই যে কা কাই তো উচ্চারণ হয়। আর এখানেও দেখো এই যে কা কা, কাকা দিয়ে কি দেখো ক্যালসিয়ামের সঠিক ঘনত্ব রক্ষা করা। দেখো ক্যালসিয়ামের সঠিক ঘনত্ব রক্ষা করা কার কাজ? মাইটোকন্ড্রিয়ার। এই যে এই কে দিয়ে হচ্ছে ক্যাটায়ন সঞ্চয় করা কার কাজ? মাইটোকন্ড্রিয়ার। কোন কোন? ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ। ক্যালসিয়াম, পটাশিয়াম, সালফার, আয়রন, ম্যাঙ্গানিজ। হয়তোবা এটা আসবে না কোন কোন ক্যাটায়ন সঞ্চয় করে, কিন্তু ক্যাটায়ন সঞ্চয় করে। আর ক্যালসিয়ামের সঠিক ঘনত্ব রক্ষা করে। আর এই দুইটা দিয়ে একসাথে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের সক্রিয় পরিবহনে সহায়তা করে। ক্যালসিয়াম এবং পটাশিয়ামের সক্রিয় পরিবহনে সক্ষম কোনটা? মাইটোকন্ড্রিয়া। তাহলে ক্যাটায়ন সঞ্চয়, তারপর হচ্ছে ক্যালসিয়ামের সঠিক ঘনত্ব রক্ষা, আর একটা হচ্ছে ক্যালসিয়াম পটাশিয়ামের তোমার হচ্ছে সক্রিয় পরিবহনে সক্ষম। এই হ্রদীয় দেখো রক্তকণিকা এবং হরমোন উৎপাদনে সহায়তা। উৎপাদন না, উৎপাদনে কি? সহায়তা করা। কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ। এবার দেখো ডি দিয়া, ও ডিএনএ আরএনএ তৈরি করতে পারে। ও ডিএনএ আরএনএ কি করতে পারে? তৈরি করতে পারে। তার মানে ওর কি বংশবৃদ্ধিতে ভূমিকা আছে না নাই? আছে। ঠিক আছে। আর এই যে এটা দিয়া অনেক সময় বলা যায়, অথবা লাস্টেরটা দিয়ে যদি বলো তাহলে এইটা দিয়ে আরেকটা বলা যায় ডিম্বাণু শুক্রাণু। ওই এস দিয়ে বললে শুক্রাণু ডিম্বাণু হয়, আর এখানে দিলে ডিম্বাণু শুক্রাণু। দেখো শুক্রাণু ডিম্বাণুর আমি উল্টাই দিলাম, ডিম্বাণু শুক্রাণু গঠনে সহায়তা। বুঝা গেছে? তাহলে হরমোন রক্তকণিকা উৎপাদনে সহায়তা, ডিম্বাণু আর শুক্রাণু উৎপাদনে বা গঠনে সহায়তা করে কে? মাইটোকন্ড্রিয়া। ই দিয়া দেখো, ই দিয়া হচ্ছে কি? ই দিয়া হচ্ছে এই যে এনজাইম, কোএনজাইম, এগুলো ধারণ করা। এগুলো কিন্তু তৈরি করা না, কি ধারণ করা। আমরা জানি রাইবোজোম গ্লাইকোজেনের ধারক কে? রাইবোজোম গ্লাইকোজেনের ধারক কে? ওই যে বললাম মলিয়াপা, ওইটাই। তাহলে বলো কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না গলগি বডি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাইবোজোম গ্লাইকোজেনের ধারক কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এনজাইম কোএনজাইমের ধারক কে? মাইটোকন্ড্রিয়া। এনজাইম কোএনজাইমের ধারক কে? বিগলনকারী এনজাইমের ধারক কে? লাইসোজোম। বিগলনকারী এনজাইমের ধারক কে? লাইসোজোম। এখানে গেল, তাহলে হচ্ছে এনজাইম কোএনজাইম ধারণ করা। এই এ দিয়ে হচ্ছে আমরা এখানে এটিপি দিয়ে রাখবো। এই যে এখানে এটিপি, কারণ হচ্ছে শক্তি মানেই তো এটিপি। এটিপি উৎপাদন করা কার কাজ? মাইটোকন্ড্রিয়ার। তোমরা জানো কোষের মৃত্যু কয় ধরনের? 2 ধরনের। কোষের মৃত্যু কয় ধরনের? একটা নেক্রোসিস আর একটা অ্যাপোপ্টোসিস। নেক্রোসিস মানে কি? পুষ্টির অভাবে মারা যাওয়া। আর অ্যাপোপ্টোসিস মানে কি? জেনেটিক্যালি মৃত্যু। বুঝা গেছে? এই যে অ্যাপোপ্টোসিস, এইটা নিয়ন্ত্রণ করবে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। তাহলে একটা হচ্ছে এটিপি উৎপাদন করা, আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। অ্যাপোপ্টোসিস, এই প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করা হচ্ছে কার কাজ? মাইটোকন্ড্রিয়ার। দেন দেখো এল দিয়ে হচ্ছে, আমি এই এলটা হচ্ছে আগে নিয়ে গেছি। এটাও এই লিপিড, যদিও তোমাদের এখানে প্রোটিনটা আগে দেওয়া, আমি নিছি লিপিড। এই দেখো এই যে লিপিড বিপাক এবং প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। লিপিড বিপাক এবং প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে কে? মাইটোকন্ড্রিয়া। আর এই যে এস দিয়ে হচ্ছে স্টেপ। স্টেপ মানে কি বলো? ধাপ। কার ধাপ এখানে হয়?
কার ধাপ হয় এখানে? শ্বসনের। শ্বসনের কোন কোন ধাপ হয় এখানে? এসিটাইল কোএসিসটি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চক্র, এগুলো কোথায় হয়? এগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া হয়। তাহলে আবার দেখো, এটা দিয়ে হচ্ছে ক্যালসিয়ামের সঠিক ঘনত্ব রক্ষা করা, ক্যাটায়ন সঞ্চয় করা, ক্যালসিয়াম পটাশিয়ামের সক্রিয় পরিবহন করা, এটা হচ্ছে এটার মাধ্যমে হয়। র দিয়া রক্তকণিকা হরমোন উৎপাদনে সহায়তা করা। ডি দিয়ে হচ্ছে ডিএনএ আরএনএ উৎপাদন করা, বংশবৃদ্ধিতে ভূমিকা রাখা এবং ডিম্বাণু ও শুক্রাণু উৎপাদনে সহায়তা করা বা গঠনে সহায়তা করা। তারপরে ই দিয়ে হচ্ছে এনজাইম কোএনজাইমের ধারক হিসেবে কাজ করা, এনজাইম কোএনজাইমের ধারক হিসেবে কাজ করা। এ দিয়ে এটিপি তৈরি করা মানে শক্তি তৈরি করা এবং কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু মানে অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করা। আর এস দিয়ে হচ্ছে শ্বসনের ধাপগুলো বা স্টেপগুলো হচ্ছে তোমার হচ্ছে কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে। বোঝা গেছে? এখন এই যে বললাম, যদি এখানে কেউ ডিএনএ আরএনএ উৎপাদনে সহায়তা বলে ফেলো, তাহলে এখানে কিছু বলবো না। আর এখানে যদি শুধু বলো সে হচ্ছে ডিএনএ আরএনএ উৎপাদন করে, ওই যে ডিম্বাণু শুক্রাণু এটা বললা না, তাহলে হচ্ছে এখানে যাই বলবা শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনে বা গঠনে সহায়তা করে। বুঝা গেছে? তাহলে এই হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার এই জায়গাটা যাতে তোমাদের মিস না যায়। বুঝা গেছে? আমরা বলছিলাম ক্লাসের শুরুতে কোনটা কোনটা এন্ডোসিম্বায়ন্ট হিসেবে কাজ করতে পারে, কোনটা কোনটা এন্ডোসিম্বায়ন্ট হিসেবে কাজ করতে পারে? ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়া। ক্লোরোপ্লাস্ট আর, এখন বলো যে কোষের যে সজীব বর্ণাধার বস্তু এগুলোর নাম কি? প্লাস্টিড। প্লাস্টিডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে, বর্ণহীন বর্ণযুক্ত। বর্ণহীনটাকে বলা হয় কি? লিউকোপ্লাস্ট। আর বর্ণযুক্তটাকে বলা হয় কি? দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রঙিন আরেকটা হচ্ছে কি সবুজ। সবুজটার নাম কি? ক্লোরোপ্লাস্ট। অন্যান্য গুলা ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের মধ্যে যদি লাল হয় তাহলে কি? রোডোপ্লাস্ট। যদি বাদামি হয়, যদি হলুদ হয় জ্যান্থোপ্লাস্ট, যদি কমলা হয় ক্যারোটিনোপ্লাস্ট। যখন বলবো জ্যান্থোফিল, ক্যারোটিন, এগুলো হচ্ছে রঞ্জক বা পিগমেন্ট। আর যদি বলি জ্যান্থোপ্লাস্ট তারপরে ক্যারোটিনোপ্লাস্ট, তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ক্রোমোপ্লাস্ট মানে প্লাস্টিড। বুঝা গেছে? আচ্ছা, এগুলার এই যে সঞ্চয় করে অ্যামাইলোপ্লাস্ট কি সঞ্চয় করে? শর্করা বা শ্বেতসার। এলিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট কি সঞ্চয় করে? প্রোটিন। আর ইলোয়োপ্লাস্ট কি সঞ্চয় করে? স্নেহ। এই উদাহরণগুলো এখান থেকে আমরা পড়বো। এখন আসো, যদি আমি বলি এই যে মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার নামকরণ করছিল হচ্ছে ব্যান্ডা, আর এই ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিডের আবিষ্কার করছে শিম্পার, তাহলে আমি মনে রাখবো কোনটা আবিষ্কার করছিল সে? ক্লোরোপ্লাস্ট। আর যদি ওভারঅল জিজ্ঞেস করে যে কে প্লাস্টিড আবিষ্কার করছে, তাহলে শিম্পার। বুঝা গেছে? তাহলে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড আবিষ্কার করছে কে? শিম্পার। তাহলে এখানে চলে আসো। তাহলে বলো এই যে তিনটা জিনিস যে পাইলা, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, কোনটা পশু মানে বিভিন্ন পতঙ্গকে হচ্ছে আকৃষ্ট করবে? ক্লোরোপ্লাস্ট না ক্রোমোপ্লাস্ট? ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, এখানে ফুলের পাপড়ির রঙের কারণ কিন্তু অ্যান্থোসায়ানিন বিটাসায়ানিন। ঠিক আছে? যদি অম্লীয় হয় বা কোষরসের পিএইচ ক্ষারীয় হয়, ক্ষারীয় হইলে আমরা জানি ক্ষার কি? নীল। অম্ল হইলে ওই যে লিটমাস কি হবে? লাল। তাহলে ওই কালার এরকমই হবে। আর যদি নিউট্রাল হয় তাহলে বেগুনি রঙের হবে অথবা কালচে নীল বর্ণের হবে, বেগুনি অথবা কালচে নীল। এবার আসো এগুলোর মধ্যে এখানে এই জায়গাটা হচ্ছে তোমাদের জন্য একটু বেশ জটিল বলা যায়, কিন্তু পড়তে হবে। মানে এটা হচ্ছে তোমরা পরেও পাবা শৈবালের মধ্যে যা, এই যে এটা পেয়ালা আকৃতির থেকে শুরু করে একদম এই এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত, এই যে এই পর্যন্ত। বুঝা গেছে? বলবে যে ক্লামাইডোমোনাসের আকৃতি কেমন, স্পাইরোগারের আকৃতি কেমন, এরকম করে আছে, এগুলো জিজ্ঞেস করবে। বুঝতে পারছি? এবার দেখো যে আমরা যে ক্লোরোপ্লাস্ট দেখতেছি আর অন্যগুলো দেখতেছি, এর মধ্যে একটা পার্থক্য আছে। সবার প্রাচীরটা হচ্ছে মোটামুটি ফসফোলিপিড দিয়ে তৈরি হইলো, ওর ফসফোলিপিড থাকে না, কি থাকে? গ্লাইকোসিল গ্লিসারাইড। তাহলে আমি যদি বলি নিচের কোনটির কোষ প্রাচীর বা বাইরের প্রাচীরটা হচ্ছে ব্যতিক্রমী, তাহলে কোনটা হবে? ক্লোরোপ্লাস্ট, কারণ ওর ফসফোলিপিডের পরিবর্তে কি আছে? গ্লাইকোসিল গ্লিসারাইড। বুঝা গেছে? আচ্ছা, এখানে ক্লোরোপ্লাস্ট যেটা আছে এটাতে কি কোন প্রক্রিয়া ঘটে? ফটোসিনথেসিস নাকি মানে ইয়ে হয়, শ্বসন হয়? কোনটা হয়? ফটোসিনথেসিস। আমরা জানি ফটোসিনথেসিসের ধাপ কয়টা? দুইটা। কি কি? আলোক পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক পর্যায়টা হবে হচ্ছে এই যে থলিগুলোর মধ্যে, এই থলিগুলোর নাম হচ্ছে কি? থাইলাকয়েড মেমব্রেন। এগুলো যখন এরকম স্তূপ হয়ে যায়, স্তূপ হইলে এটার নাম হচ্ছে গ্রানাম। কি নাম? গ্রানাম। আর এখানে এই যে তরল ম্যাট্রিক্স, এটার নাম হচ্ছে কি? স্ট্রোমা। এটার নাম কি? তাহলে স্ট্রোমাতে হবে কোন পর্যায়ে? অন্ধকার পর্যায়ে। স্ট্রোমাতে কোন পর্যায়ে হবে? আর আলোক পর্যায়ে হবে থাইলাকয়েড মেমব্রেন বলবো অথবা গ্রানামে বলবো। কোথায় বলবো? থাইলাকয়েড বা গ্রানাম। ঠিক আছে? এবার আসো যে এই যে ক্লোরোপ্লাস্ট যেটা আমরা বলতেছি, এই ক্লোরোপ্লাস্টের এই যে সংখ্যাগুলো পড়বা। এমনিতে 10 থেকে 40টা থাকে,
10 থেকে 100টা একসাথে হয়ে গ্রানাম গঠন করে। আর ক্লোরোপ্লাস্টে গ্রানার সংখ্যা কত? 40 থেকে 60টা। ঠিক আছে, এখানে আর কিছু নাই, কিছু নাই এগুলো থেকে। বলো ক্লোরোফিল কোথায় থাকে ক্লোরোপ্লাস্টে? ক্লোরোফিল কয় ধরনের? 2 ধরনের। কি কি? এ আর বি। এ কত পার্সেন্ট? 75। বি কত পার্সেন্ট? 25%। এখানে আমরা ফটোর সাথে যত কিছু রিলেটেড, ফটোসিনথেসিস, ফটো রেসপিরেশন, ফটোফসফোরাইলেশন সব করবে কে? ক্লোরোপ্লাস্ট। তোমরা জানো, যেহেতু বলছো যে ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষণ হয়, তাহলে ক্লোরোপ্লাস্টে সালোক সংশ্লেষণ যে হয়, সালোক সংশ্লেষণের কোন বিক্রিয়ায় বা কোন ধাপে তোমার হচ্ছে গ্লুকোজ তৈরি হয়? বলো, কোন ধাপে গ্লুকোজ তৈরি হয়? কোন ধাপে তৈরি হয়? কেলভিন চক্রে। কোন ধাপে? কেলভিন চক্রে। তাহলে বলো, কেলভিন চক্র যে হয়, কেলভিন চক্রে কে কে মিলে গ্লুকোজ তৈরি করে? কে কে মিলে গ্লুকোজ তৈরি করে? আরইউবিপি মানে রাইবোলোজ 1,5 বিসফসফেট, আর কে? কার্বন ডাইঅক্সাইড। এই দুটোরে যুক্ত করছিল কে বলো তো? রুবিস্কো এনজাইম। কে? রুবিস্কো এনজাইম। বুঝতে পারছি কে? রুবিস্কো এনজাইম। ঠিক আছে, তাহলে দেখো রুবিস্কো এনজাইম এই দুইটারে যুক্ত করলে তখন কয় কার্বন হয়? 6 কার্বন। কয় কার্বন হয়? 6 কার্বন। তাহলে দেখো এই যে আরইউবিপি মানে কি? রাইবোলোজ 1,5 বিসফসফেট, তাহলে এটা কয় কার্বন মিশ্র? 5। আর এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড, এটা কয় কার্বন? 1। 1 আর 5 কত হয়? 6। এই 6টা মিলায় রুবিস্কো করে কি? এই বিভিন্ন ধাপের মাধ্যমে, 6টা ধাপের মাধ্যমে একটা গ্লুকোজ বানায়। পড়ছিলাম না আমরা? আর 6টা কি হয়? আরইউবিপি আবার হয়, ওইটা আবার চক্রটারে চালু রাখে। বুঝতে পারছি? তাহলে এই যে যদি বলে কার্বন ডাইঅক্সাইড কে আরইউবিপি তে যুক্ত করা, এটাও কার কাজ? এই ক্লোরোপ্লাস্টের কাজ। কার কাজ? ক্লোরোপ্লাস্টের কাজ। আর আমরা তো জানি শর্করা খাদ্য তৈরি করাও এটার কাজ, ফটো রেসপিরেশন, এগুলা সবই কাজ। আরেকটা মনে থাকবা, মনে রাখবা এখানে হচ্ছে যে ফটোসিনথেসিসের যেই ঘটনাগুলো ঘটে, এটার সাথে সাথে এটাতে হচ্ছে বংশগতীয় যেই সক্রিয়তা ধারণ করা, এইটাও হচ্ছে এই ক্লোরোপ্লাস্টের কাজ। তার মানে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সও এটা সহায়তা করে। ঠিক আছে, বংশগতির যে ধারাবাহিকতা সেটা রক্ষাতেও এটার ভূমিকা আছে। তার মানে ও কি ডিএনএ আর এন এ, ওর কি ডিএনএ আছে কি নাই? ওর নিজস্ব ডিএনএ আছে না নাই? ওর ডিএনএ আছে না নাই? বলছি কি, নিজস্ব ডিএনএ না থাকলে ক্লোরোপ্লাস্টের পক্ষে ফটোসিনথেসিস প্রক্রিয়া করা সম্ভব হইতো না। তার মানে আছে না নাই? ওরও ডিএনএ আছে, এজন্যই বংশগতিতে ভূমিকা রাখতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের পার্থক্য। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া প্লাস্টিডের পার্থক্য পড়ার পরে এখন আসো এই ছোট অঙ্গাণুতে চলে আসছে, মানে বড় অঙ্গাণুর কাজ শেষ। হ্যাঁ, এখন হচ্ছে দেখবা যে আমাদের একটু দ্রুত আমরা আগাইতে পারবো। হ্যাঁ, নাড়াচাড়া তো ভালোই দিছো, ঘুম থেকে উঠে গেছো তুমি, আর নাড়াচাড়া কি দিবা? হ্যাঁ, যে ওয়াজ মাহফিল অনেক ভালো হয়েছে, ওরাও ঘুমাইতে চাইছিল, কিন্তু ওরা সামনে দেখা চক্ষু লজ্জায় হ্যাঁ ঘুমাইতে পারতেছে না। যে চিন্তা করে যে আল্লাহ, হ্যাঁ পিছনের ওরা বরঞ্চ ভালোবেসি, ওরা ঘুমায় নাই, ওই যে ওরাও ঘুমায় নাই, ওই পিছনের ওরাও ঘুমায় নাই, সামনের গুলোর একটু ঘুম ঘুম ভাব চলে আসছে। হ্যাঁ, মানে ওই যে যখন বল না যে মানে জিকির শুরু করে, হক মাওলা হক মাওলা, এরকম শুরু হয়ে গেছে, যে সব ঘুম ঘুম ভাব চলে আসছে। আর ব্যাপার হচ্ছে এই চ্যাপ্টারটা এরকম যে এত বড়, এটুক যে ধৈর্য ধরা ছিল এটাও অনেক কিছু। এই জন্য তোমাদেরকে একটু পুরস্কার দেওয়া উচিত। বোঝা গেছে? তো পুরস্কার তোমাদের অবশ্যই দেওয়া হবে। সেটা হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার তোমরা পাবা, সেটা কি? মেডিকেলের চান্স, যদি ধৈর্য ধরে রাখো। তাহলে ওইটাই তো আমরা চাই নাকি? এখনকার পুরস্কার দিয়ে করবা কি? মেডিকেলের চান্স পেলে যেমন এই যে আজকে আমাদের এসবিএম সিটে যাইতেছে 56তম, এই যে ওইখানেই সকালবেলা থেকে ছিলাম, এই তোমাকে পরেও যাবো, এই জন্যই ফোন আসতেছে বারবার। হ্যাঁ, একটু ধরে নিই দাঁড়া। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ 5টায়। আয় আয়। ওকে ওকে। বুঝছো যে ওইখানে যাওয়ার পরে যে যে বেশিরভাগ ইসলাম আলাইকুম ভাই, আসসালাম আলাইকুম, সালাম আলাইকুম, খালি সালাম আলাইকুম চলতেছে। দেখা গেছে যে অনেকগুলাই তো মানে আমার তো উপরে উঠে গেছে, মানে দেখা গেছে অনেকগুলো আমার স্টুডেন্ট, কিন্তু এফসিপিএস হয়ে শেষ ওগুলা। মানে তোমাদের এই পড়ায় পড়ায় তো আমরা একটু ওইগুলার দিকে কম মনোযোগ দিই। আমগো স্টুডেন্টও বিশেষ করে মেয়েরা দুই একটা আছে অনার্স টনার্স পায়া, আর এফসিপিএস তো দুই একটা করে টেরে ফেলাইছে। আজকে একজনের সাথে দেখা হয়েছে, হঠাৎ করে মনে পড়লো ও গুটি আইডিয়ালের ছিল। ও হচ্ছে ওই যেই বছর ও পাশ করছে, মানে ও পড়া ছাড়া কিছুই বোঝে না, ব্যাপারটা এরকম। ও যেই বছর পাশ করছে ওই বছরই ওর এফসিপিএস হয়ে গেছে।
মানে এত পড়া দিচ্ছে। তো এই আজকে যাওয়ার পরে দেখি যে বলে আসসালামু আলাইকুম ভাই, আমি দেখি যে আল্লাহ আমার চেয়ে উপরে ঠিক আছে আমার স্টুডেন্ট। তো এরকমটা অনেক অনেক ক্ষেত্রেই হয়, হইতেও পারে আবার তোমরাও এমন হইতে পারে যে আবার পরবর্তীতে আমিও উপরে উঠতে পারি, কিন্তু ব্যাপারটা এরকম হয় যে এখানে হচ্ছে অনেক সময় পরীক্ষা দিয়া স্টুডেন্ট স্যারের চেয়ে উপরে চলে যেতে পারে। অনেক আমাদের টিচার আছে যাদের চেয়ে আমাদের জুনিয়র বা আমাদের সেম লেভেলের যারা আছে ওরা উপরে উঠে গেছে ডিগ্রিতে। মানে ডিগ্রির ব্যাপারগুলো এরকম হয়, মানে কপালেরও একটা ব্যাপার আছে, পড়ারও একটা ব্যাপার আছে। অনেকে দেখা যায় পরীক্ষা দিলেই হয়ে যায়। মানে আমি এমন একটা একজনকে চিনি, মানে ওরে দেখলে অনেকটা অবাক হওয়ার মতো। মানে ও হইলো যে যা পরীক্ষা দেয় তাই হয়, কিন্তু ও অত মানে মানে দেখলে তোমার খুব একজন ডাক্তার হিসেবে পছন্দ হবে এরকম না। হ্যাঁ, কিন্তু ও যা দেয় তাই হয়ে যায়। মানে পরীক্ষাটা এরকম এরকম ইয়া, বা পরে কেউ দেখলে যে ভাই একটু শর্ট দিই, দূরে যা। কিন্তু ডিগ্রিতে কিন্তু ও অনেক দূর আগে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তো এখানে ওই তোমরা যখন চান্স পেয়ে যাবে, চান্স পাওয়ার পরে 56 বছর পরে, মানে 56 বছর ধরে তো এখানে অনেক স্যাররা আছে। এই যে কার্ডিওলজির যে তোমরা এই যে জীববিজ্ঞানে পড়ো মমিনুল হক, পড়ছো না? এই একটু আগে এখানে ছিল। কারণ হচ্ছে উনি শেরেবাংলার স্টুডেন্ট, উনি হচ্ছে শেরেবাংলার স্টুডেন্ট। এই এখানে ওই আমাদের সাথে গ্যালারিতে বসেছিল একটু আগে, বুঝতে পারছো? এই যে জাহাঙ্গীর আলম আর মমিনুল হক, যে দুইজন কার্ডিওলজিস্ট সেরা বাংলাদেশে, এরা দুইজনই শেরেবাংলা মেডিকেল কলেজের স্টুডেন্ট তারা ছিল, বুঝা গেছে? তো এই যে এত বছর পরে এই যে এসবিএমসি ডে হইতেছে, তারা সেই ঢাকা থেকে চলে আসছে এখানে। হম। তবে আনন্দ আছে, এই যে সকালবেলা থেকে খালি পোলাপান খাইতেই আছে খাইতেই আছে। হ্যাঁ, তোমার হচ্ছে এই চা কফি আইসক্রিম, এরপরে তো গিফট আর গিফট। এই যে রাত্রে র্যাফেল ড্রোজে হবে, প্রথম পুরস্কার হচ্ছে 30,000 টাকা মূল্যমানের গিফট। যেভাবে তার তো মনে করো আজকে রাত্রে পুরা চাঙ্গ হয়ে যাবে পুরাই। হ্যাঁ, এরকম আরো আরো আছে, এরপরে তো আরো অনেক অনেক গিফট তো আছেই এখানে। এরপরে আজকে রাত্রে ব্যান্ড সঙ্গীত আসবে, আরো কত কিছু আসবে। প্রতি বছরই এরকম একদিন হয়। তো যখন একটা জিনিসের পার্ট হয়ে যাবা, তুমি অংশ হয়ে যাবা, দেখবা যে তখন তোমার আস্তে আস্তে ওই জিনিসগুলো আরো 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 সামনে আগে যাওয়ার জন্যই হয়। ধরো এই যে আমরা একসাথে যখন হই, একসাথে হইলে কিন্তু সুবিধা আছে। ধরো আমাদের উপরে যারা উঠা যায়, আমাদের নিচে যারা আছে সবার সাথে কিন্তু দেখা হয়। তখন কিন্তু হয় কি, 1 বছর পরে পরে কিন্তু একটা ডুস মারে যে ও আমার সুপরি উঠে গেছে, তাহলে একটা কিছু করতে হবে। যেমন দেখবা তোমাদের ফ্রেন্ডরা যদি কেউ কিছু করে ফেলায়, তোমার কিন্তু মনে হয় যে ও এটা করে ফেললো তাহলে আমার করতে হবে। হ্যাঁ, আবার দেখা যায় যে এক একজন এক এক জায়গায় আছে। হ্যাঁ, এখন ধরো আমার একটা পেশেন্ট যদি ঢাকায় যায়, এই যে ফ্রেন্ডদের সাথে যাদের দেখা হইলো, যেমন এইমাত্র যে ফোন দিছে ও হচ্ছে আছে ইয়াতে বিএম, মানে কি বলে ডিজিএইচ, মানে স্বাস্থ্য একদম অধিদপ্তরেও আছে। আমি যদি ওর একটা ফোন দিলে দেখা গেছে যে দোস্ত এরকম এই ওরে পাঠাইলাম, তাহলে দেখা গেছে ও এই কাজ করতে পারবে। আবার আমার এক বন্ধু আছে, ও আবার দেখা যায় অনলাইনে এফসিপিএস এর ক্লাস নেয়। হ্যাঁ, আচ্ছা, এফসিপিএস এর ক্লাস নেয়। হ্যাঁ, ও সেলিব্রিটি। হ্যাঁ, আসলেই যে ভাই ভাই আসছে, পোলাপাইন এখানে আবার ইয়ে করে। যেমন আমরা ওই এডমিশন লেভেলে গেলে আমাদের দেখলে এই একটা সেলফি তোল, ভাইয়ের লোকে একটা ছবি তোল, এরকম। মানে এক একজন আমাদের সাথে যারা ছিল এক একজন এক একটা লাইনে আগায় গেছে, বুঝতে পারছো? মানে এক একজন এক এক দিকে আগায় গেছে। এই জিনিসগুলো দেখা যায় কি একসাথে হইলে হয়তো বা আমরা আজকে রাত্রে কুয়াকাটা চলে যাবো। হ্যাঁ, কালকে সকালবেলা আবার এসে পড়বো। ওই একজন গাড়ি নিয়ে আসছে, ওর গাড়ি কিনে হচ্ছে, ওর গাড়িতে আমরা 4 জন চলে যাবো কুয়াকাটায়, কুয়াকাটা দিয়ে আবার সকালবেলা এখানে ব্যাক, এরকম। তো এইগুলো হচ্ছে কি, তোমরা যদি একটা পার্ট হইতে পারো, সাপোজ ধরো এখানে যারা আছো, যেই একটা মেডিকেলে ঢুকে পড়বা, দেখবা যে তোমার অনেক 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 ফ্রেন্ড হবে। এই ফ্রেন্ডের পাশাপাশি দেখবা যে ওই মেডিকেল না তোমার, তুমি যখন কোনো জবে যাবা বা অন্য যারা আছে অন্যান্য জায়গায় যাবা, ওইখান থেকে কিন্তু আরো ফ্রেন্ড সার্কেল হবে। এটা কিন্তু ফ্রেন্ড সার্কেল হইতেই থাকে। তোমার ধরো অনেক সময় দেখবা যে এই যে স্টুডেন্ট গুলা যে পরীক্ষা দেয়, পিছনের মেডিকেল সামনের মেডিকেল বলতে কিছু নাই। অনেক সময় দেখা যায় লাস্টের দিকের মেডিকেল কলেজ থেকে অনেকে অনেক ভালো করতেছে, আবার ভালো মেডিকেল থেকেও কিন্তু অনেক সময় অত ভালো করতেছে না। মানে ব্যাপারটা এরকম। আবার আমাদের সাথে একটা মানে 2 জন ফ্রেন্ড ছিল, মানে ওরা হলো যে আমাদের ব্যাচের একদম টপ লেভেলের স্টুডেন্ট, মানে যা ধরে তাই পারে এই টাইপের। ওদের কিন্তু এখনো অত ভালো ডিগ্রি ডিগ্রি হয় নাই। কিন্তু আমাদের এক মামা ছিল, ওই মামায় খালি খ্যাপ মারতো। মানে খ্যাপ মারা জিনিসটা এখন বুঝবা না, চান্স পেলে বুঝবা। ও খ্যাপ মারতো, ও দেখা গেছে ওর এফসিপিএস টেফসিপিএস হয়ে বই দিচ্ছে। মানে ধরে রাখছে যে ওরে দিয়ে কিছুই হবে না, কারণ ও খ্যাপ মারে। কিন্তু ওরই এফসিপিএস টেফসিপিএস সব হয়ে গেছে। আর যারা যেই 2 জন হচ্ছে খুব বেশি ভালো ছিল, ওই 2 জনের এখনো অত কিছু হয় নাই, মানে মোটামুটি চলতেছে আর কি, এরকম একটা অবস্থা। তো এই ক্ষেত্রে হয় কি, যেমন এই যে জাহাঙ্গীর আলম মমিনুল হক যে আমরা পড়ি,
এই যে কৃত্রিম হার্ট প্রতিস্থাপনের যে কাহিনী পড়ো, হ্যাঁ, মিড ক্যাপ অফ ক্যাপের ওইখানে যায়, হ্যাঁ, পেসমেকারের ওইখানে, এই ওনারা কিন্তু আমাদের মেডিকেল কলেজে ডাক্তার স্যাররা গনে নাই, এদের দুজনে অত গনে নাই, কিন্তু এখন দেখা যায় আসলে তো তাদের বিশাল বহর, মানে দেখা যায় সবাই লাইন দেওয়া যায় স্যার একটা ছবি তুলবো, কারণ দেখো না ওই যে কোনো জায়গায় একটা ছবি দেখাইতে পারলে এই দেখছো কার লগে ছবি তুলছি, হ্যাঁ, বাসায় যে যখন যাই দেখছো এই মমিনুল হক স্যারের সাথে ছবি তুলছি, আল্লাহ কেমনে পাইছো তুমি? আরে আচ্ছা, যাই হোক এখানে আসো, এই যে সেন্টিউল, আমরা আর 30 থেকে 40 মিনিট নিব, তাহলে এটা আমাদের শেষ হয়ে যাবে টোটাল জিনিস। এখানে দেখো সেন্টিউল যেটা আছে, এগুলো হচ্ছে সেন্টিউল। তাহলে বলো এগুলো কি নলাকার গঠন নাকি তরল অংশ? বলো নলাকার গঠন। আর এই যে এই তরল অংশগুলোর নাম হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। কি নাম? এই সেন্ট্রোস্ফিয়ার সেন্ট্রিউল এই দুইটাকে একসাথে বলা হচ্ছে সেন্ট্রোজোম। কি বলা হয়? সেন্ট্রোজোম। বুঝা গেছে? আর নর্মালি এই যে সেন্ট্রিউল দেখো, ও কি একা নাকি ও আরেকজনের নিয়ে আসে? নিয়ে আসে, মানে সেন্ট্রিউল একা একা থাকে না। কয়জন থাকে? দুইজন। এই জন্য এটা বলা হচ্ছে ডিপ্লোজোম। এটা কি বলা হয়? কোথায় কোথায় তোমার হচ্ছে সেন্ট্রিউল নাই? আদিকোষ, আবৃতবীজী উদ্ভিদ, ডায়াটমিস্ট। কোথায় কোথায় নাই? আদিকোষ, আবৃতবীজী উদ্ভিদ, ডায়াটমিস্ট। কোথায় কোথায় নাই? আদিকোষ, আবৃতবীজী উদ্ভিদ, ডায়াটমিস্ট। এগুলোতে নাই। বুঝা গেছে? এখন আসো, এই যে সেন্ট্রিউল, এই সেন্ট্রিউলের গঠনটা, রাসায়নিক গঠনে প্রোটিন থাকবে, লিপিড থাকবে, এটিপি থাকবে। প্রোটিন থাকবে, লিপিড থাকবে, এটিপি থাকবে। আর এটা আমি সবসময় বলি মানিকের বিয়ের সিক্রেট ফাঁস। ওই মানিকের বিয়ের, মানিকের বিয়ে মানে কি? ওই যে বাক্যতন্ত্র তৈরি করা আর বিভাজনে সহায়তা করা। সিক্রেট ফাঁস, সিক্রেট, এই ফাঁসটা আমি সবসময় ফ্লাশ করে দিই আর কি, ফ্লাশ। তাহলে দেখো এই সিক্রেট দিয়ে হচ্ছে এই যে সি, সিক্রেটের সি সিলিয়া, আর ফ্লাশের ফ্লাজেলা, তাহলে সিলিয়া ফ্লাজেলা তৈরি করা। আর সদিয়া শুক্রাণুর লেজ তৈরি করা। কি তৈরি করা বলতো? শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করছিল কে? গলগি বডি। আর শুক্রাণুর অ্যাক্রোজ, শুক্রাণুর যে অ্যাক্রোজোম যেটা আছে সেটা কোন তোমার হচ্ছে এনজাইম খনন করছিল? হায়ালুরোনিডেস। ওটার কাজ কি ছিল? ডিম্বাণুর প্রাচীরে গলানো। ঠিক আছে? তাহলে এখানে এই শুক্রাণুর এই কথাগুলো হচ্ছে ইয়ে করবো। আর শুক্রাণু গঠনে সহায়তা করে কে? মাইটোকন্ড্রিয়া। শুক্রাণু গঠনে সহায়তা করে কে? মাইটোকন্ড্রিয়া। বলছো কোন কোন গ্রন্থি শুক্রাণুর পিএইচ রক্ষা করে? আমি শুনিনি এরকম কোশ্চেন। আমি দেখিনি এরকম কোশ্চেন, তাহলে আমার দেখতে হবে এই জিনিস। আচ্ছা এখানে দেখো, কোষীয় কঙ্কাল কয়টা অংশ বলছিলাম? তিনটা। কি কি? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি কি? মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখান থেকে অনেক আগে এই অংশটা আসছিল, এই যে মাইক্রোটিউবুলস এর কাজগুলো। এই জন্য আমরা এটা পড়ে রাখবো, যেহেতু একবার আসছিল এটা হচ্ছে পড়ে রাখবো। আর এগুলো থেকে তেমন একটা কিছু পড়ার মতো নাই, মানে যেগুলো দাগানো সেগুলো হচ্ছে রিডিং করবো। এবার দেখো পারক্সিজম আর গ্লাইঅক্সিজম, আমি হচ্ছে এগুলা মেন জিনিসগুলো বলতেছি, কারণ তুমি এই খালি আমার কথা শুই না, তুমি তো সব মাথায় ঢুকাইতে পারবে না। এখন মাথায় ঢুকতেছে, যাই দেখবো অনেক কিছু ভুলে গেছো, তখন এই দাগানো অংশগুলো পড়ার পরে ওই আমার জিনিসগুলো তখন মনে পড়বে। আর যদি এই দাগানো অংশ না না পড়ো তাহলে তোমার কিছুই মনে পড়বে না। হ্যাঁ, আচ্ছা এখানে দেখো, এখানে যেগুলো লাগবে, মানে যেগুলো না পড়লে বুঝবা না সেগুলো দেখানো। এখানে দেখো পারক্সিজম যেটা আছে, মনে রাখবা পারক্সিজমে হচ্ছে একটা এনজাইম থাকে, নাম হচ্ছে ক্যাটালেস। কোন এনজাইম? এটা হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙে, হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙে, ভাঙে কি করে? পানি আর অক্সিজেন বানায়। কি বানায়? তাহলে আমি যদি বলি হাইড্রোজেন পারক্সাইডকে ভাঙে কে? ক্যাটালেস। ক্যাটালেস ভাঙে কি কি বানায়? পানি আর অক্সিজেন। তার মানে হাইড্রোজেন পারক্সাইডের জারণ ক্রিয়া রোধ করলো কে? ক্যাটালেস। কে? ক্যাটালেস। আর ক্যাটালেস ধারণ করে কে? পারক্সিজম। ক্যাটালেস ধারণ করে কে? আর এই যে পারক্সিজম কিডনি আর লিভার, মানে বৃক্ক আর যকৃৎ, এখানে হচ্ছে বেশি পাওয়া যায়। কোথায় বেশি পাওয়া যায়? কিডনি আর লিভারে। এগুলা বাকি যেগুলো আছে রিডিং পড়বা, রিডিং পড়লে বুঝতে পারবা অন্যান্য কথা। এবার আসো গ্লাইঅক্সিজম। মনে রাখবা গ্লাইঅক্সিজম হচ্ছে লিপিড বিপাকের এনজাইম ধারণ করে। কি ধারণ করে? লিপিড বিপাকের এনজাইম। তাহলে বলো, আমি যদি বলি অঙ্কুরোদয়ের সময়, অঙ্কুরোদ্গমকালে লিপিডকে ভাঙা গ্রহণ উপযোগী চিনতে পরিণত করবে কি? গ্লাইঅক্সিজম। বুঝা গেছে? কারণ এখানে লিপিড বিপাকের এনজাইম থাকে। আবার যদি বলি
প্রধানত চর্বি বা লিপিড বিপাক নিয়ন্ত্রণ করে কে? গ্লাইকোক্সিজম। বুঝা গেছে? আচ্ছা, এবার আসো কোষ গহ্বর। কোষের গহ্বর এর তরলকে কি বলা হয়? কোষরস বলা হয়। আর এখানে পর্দাটার নাম কি? টর্নোপ্লাস্ট। কি নাম? টর্নোপ্লাস্ট। এখানে যদি বলে যে কোষরসের অভ্যন্তরের পিএইচ রক্ষা করে কে, তাহলে হচ্ছে কোষ গহ্বর। কোষরসের অভ্যন্তরে বা কোষের অভ্যন্তরে পিএইচ রক্ষা করে কে? এটা হচ্ছে কোষ গহ্বর। ঠিক আছে? এবার দেখো নিউক্লিয়াস কে কি বলি আমরা? কোষের কেন্দ্রিকা, মস্তিষ্ক। ঠিক আছে? তাহলে এই যে কেন্দ্রিকা বা মস্তিষ্ক বা এই প্রাণকেন্দ্র যে বলি, কারণ আমরা জানি একটা কোষ বিভাজন হইতে হলে কি থাকতে হয়? নিউক্লিয়াস থাকতে হয়। বুঝা গেছে? নর্মালি একটা কোষে কয়টা নিউক্লিয়াস থাকে? একটা। কিন্তু যদি বহু নিউক্লিয়াস থাকে, খেয়াল করো, বহু নিউক্লিয়াস, এই যে বি বি বহু, আর এই বহু নিউক্লিয়াসকে কি বলা হয়? সিনোসাইটিক। তাহলে এই যে এস, তাহলে বি বি যদি থাকে তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট, আর এটাকে সিনোসাইটিক বলি তাহলে এস থাকলো সিনোসাইটিক। বুঝা গেছে? তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট করা সেটা হয়ে গেল। আরেকটা দেখো যে পেনিসিলিয়ামও বহু নিউক্লিয়াস দেখা যায়। তোমরা জানো প্রথম যে অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত হয়েছিল সেটার নাম কি? পেনিসিলিয়াম নোটাটাম থেকে পেনিসিলিন কে আবিষ্কার করছিল? আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিয়াম নোটাটাম থেকে পেনিসিলিন কে আবিষ্কার করছিল? আলেকজান্ডার ফ্লেমিং। আধুনিক কালে বাণিজ্যিকভাবে পেনিসিলিন উৎপাদন করা হয় কোনটা থেকে? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। কোনটা থেকে? পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে। তাহলে এই যে পেনিসিলিয়াম, এটাতে কনিডিয়া উৎপন্ন হয়, পড়ছো না? পেনিসিলিয়ামে কনিডিয়া উৎপন্ন হয়। তাহলে পেনিসিলিয়ামটা অনেক ইম্পর্টেন্ট, এটাতে বহু নিউক্লিয়াস থাকে। এটাতে হচ্ছে কনিডিয়া নামক অযৌন স্পোর তৈরি হয়। এটা থেকে হচ্ছে পেনিসিলিন তৈরি করা হয়েছিল, আলেকজান্ডার ফ্লেমিং করছিল। আধুনিক কালে বাণিজ্যিকভাবে পেনিসিলিয়াম ক্রাইসোজেনাম থেকে পেনিসিলিন তৈরি করা হয়। বুঝা গেছে? আর এখানে আমরা তাহলে বললাম বহু নিউক্লিয়াস বিশিষ্ট কারা কারা হবে? বি বি অথবা এস, সিনোসাইট যদি এরকম থাকে তাহলে তারা কি হবে? বহু নিউক্লিয়াস বিশিষ্ট। ক্লিয়ার? এবার দেখো যে নর্মালি আমরা জানি একটা কোষে নিউক্লিয়াসের কতটুকু জায়গা দখল করার কথা? 10 থেকে 15%। কিন্তু স্পাম বা শুক্রাণুর কত পার্সেন্টই নিউক্লিয়াস? 90% হচ্ছে নিউক্লিয়াস। এবার আসো এই অংশগুলো তো আমরা জানি, এগুলো থেকে দাগানো অংশ পড়বা। এই ছিদ্র টিদ্র কতটুকু এগুলা পড়াইলাম না। এবার আসো নিউক্লিওপ্লাজম। বলো একটা কোষের যেই তরল মানে নিউক্লিয়াসের তরলটার নাম কি? নিউক্লিওপ্লাজম। আমরা জানি নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। কারণ এই নিউক্লিওপ্লাজমের অন্য নাম কি? ক্যারিওলিম্ফ। তাহলে ক্যারিওলিম্ফের বিভাজনকে কি বলা হয়? ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোকাইনেসিস। যেহেতু এটা তরল, তরলটাই সবকিছু ধারণ করবে না, তাহলে বলো ক্রোমাটিন জালিকা ধারণ করবে কে? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওলাস ধারণ করবে কে? নিউক্লিওপ্লাজম। এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করবে কোনটা? নিউক্লিওপ্লাজম। দেন আসো নিউক্লিওলাস, যেটা হচ্ছে অধিক ঘন গোলাকার বস্তুটা, এটা কে আবিষ্কার করছে আর কে নামকরণ করছে? ফন্টানা, দেখছে, আর নামকরণ করছে কে? বোমেন। ফন্টানা দেখছে, নামকরণ করছে কে? বোমেন। কোনটার? নিউক্লিওলাস। কোনটা? নিউক্লিওলাস। এটা কি তরল অংশ না অধিক গাঢ় বস্তু? অধিক গাঢ় বস্তু। এখন দেখো এই নিউক্লিওলাসটা ক্রোমোজোমের যেখানে লাগানো থাকে তাকে বলা হচ্ছে সেট বা স্যাটেলাইট। নিউক্লিওলাসটা ক্রোমোজোমের যে স্থানে লাগানো থাকে তাকে কি বলা হয়? সেট বা স্যাটেলাইট। এখন এই সেট বা স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে বলা হয় কি? সেট ক্রোমোজোম। কি বলা হয়? সেট ক্রোমোজোম। তোমরা জানো তুলা, ছোলা, পাট, কোনটা কোনটা? তুলা, ছোলা, পাট, এগুলাতে হচ্ছে সেট ক্রোমোজোম পাওয়া যায়। আর সোলার কয় নাম্বার ক্রোমোজোমে পাওয়া যায়? এটা 1 নাম্বার। কয় নম্বরে? 1 নম্বরে। বুঝা গেছে? তাহলে সেট ক্রোমোজোম কাকে বললাম? যে তোমার হচ্ছে যারা এই সেট বা স্যাটেলাইট ধারণ করে তাদেরকে বলা হয় কি? সেট ক্রোমোজোম। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছে। বললাম এই যে এইখানের এই যে ছকগুলা, এগুলো আমরা পড়ানোর পরে ছকগুলো অবশ্যই পড়বা যেগুলো দাগানো। আবার বুঝো না যে স্যারে তো এটা বলে নাই, তাহলে স্কিপ করে যাই। বারবার আমি বলতেছি ছক যেগুলো দাগানো ওগুলো মাস্ট। ছক যেগুলো দাগানো ওগুলো মাস্ট পড়তে হবে, নাহলে কিন্তু তুমি পরীক্ষার হলে যে তুমি অনেক কিছুই মিস করবা। এখানে দেখো যে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করা কোনটা? আমরা জানি নিউক্লিওটাইডের পলিমার কি? ডিএনএ আরএনএ। নিউক্লিওটাইডের পলিমার ডিএনএ আরএনএ। আর নিউক্লিওটাইডের ভান্ডার কোনটা? নিউক্লিওলাস। তোমরা বললো একটা ক্রোমোজোমের যে হচ্ছে রং ধারণ করতে পারে যে বস্তুটা, তার নাম কি? ক্রোমাটিন। কি নাম? এটা যে প্রমাণ করছিল ওর নাম ফুলজেন। এই ফুলজেন স্টেনিং যারা প্রমাণ করছিল, তাহলে আমি যদি বলি ফুলজেন রং ধারণ করে যে অংশ তার নাম কি? ক্রোমাটিন। বুঝা গেছে? আচ্ছা, আর এই ক্রোমাটিন যেটা আছে বা নিউক্লিয়ার রেটিকুলাম, এটাকেই বংশগতির ধারক বাহক বলা হয়। কারণ আমরা ক্রোমোজোমকে বংশগতির ধারক বাহক বলি, ডিএনএ কেও বলি, এই ক্রোমাটিনকেও বলি। বুঝা গেছে? আচ্ছা, এগুলোর মধ্যে আমরা পিছনে পড়ে আসছি। হ্যাঁ,
এই অংশগুলা এইগুলাও পিছনে পড়ে আসছি। আচ্ছা, যদি একাধিক কোশ্চেন মানে একাধিক অপশন থাকে তাহলে এইখানে কয়েকটা ঝামেলা আমি একটু বলে দিই। ধরো বললো এরকম বংশগতির ধারক বাহক কোনটি, ডিএনএ থাকলো, ক্রোমোজোম থাকলো, ক্রোমাটিন থাকলো, তাহলে আমরা বলবো যে ক্রোমোজোম। নর্মালি সবাই ক্রোমোজোমই আনসার করে, বোঝা গেছে। আচ্ছা, যদি বলে যে মাস্টার মলিকিউল কোনটি, ডিএনএ আর নিউক্লিক অ্যাসিড, এটা ডিএনএ নিউক্লিক অ্যাসিড ইদানিং যেই বইগুলোতে বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় দুইটি আনসার নিছে, কিন্তু আগে আনসার নিত ডিএনএ। মাস্টার মলিকিউল বললে ডিএনএ, কারণ নিউক্লিক অ্যাসিডের অংশ ওইভাবে বইলা নিত। কিন্তু এই যে ক্রোমোজোমকে বংশগতির ধারক বাহক নেয়, অনুরূপ ভাবে তোমার মাস্টার মলিকিউল তোমার হচ্ছে নিউক্লিক অ্যাসিড কেউ নেয়, ডিএনএ কেউ নেয়। এখন এইটা আমি তোমার বলতে পারবো না যে এইটি আনসার করবা, এক একজন এক একটা নেয়, এটা নিয়ে ইয়া। আরেকটা হচ্ছে জিন, জিনোম। জিন হচ্ছে তোমার বলা হচ্ছে ব্লুপ্রিন্ট, আর জিনোমকে বলা হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। জিন হচ্ছে ব্লুপ্রিন্ট আর জিনোম হচ্ছে মাস্টার ব্লুপ্রিন্ট। আর মাস্টার মলিকিউল কোনটা, ডিএনএ অথবা নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা নিউক্লিক অ্যাসিড। আর ক্রোমোজোমের ধারক বাহক বললে তাহলে আমরা সরি বংশগতির ধারক বাহক বললে বলবো কোনটা, ক্রোমোজোম। না থাকলে যদি ডিএনএ থাকে ডিএনএ, যদি ওইটা না থাকে তাহলে ক্রোমাটিন থাকলে ক্রোমাটিন আনসার করবো। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে আমাদের এখানে এই যে এখানে ওইখানে ওই সব যেটা আছে ওইটা ভিতরে পড়ে আসছে। এখানে দেখো ক্রোমোজোম যেটা আছে, খেয়াল করো ক্রোমোজোম কোথায় থাকে, নিউক্লিয়াসে নাকি সাইটোপ্লাজমে? ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে। ক্রোমোজোম কোথায় থাকে? নিউক্লিয়াসে। বুঝা গেছে? ক্রোমোজোম কি রঞ্জন ধারণ ক্ষমতা আছে না নাই? আছে। আর ক্রোমোজোমের প্রধান বস্তু আমরা কোনটাকে বলি? ক্রোমাটিন। ক্রোমোজোমের প্রধান বস্তু কোনটা? ক্রোমাটিন। এবার আসো এই জায়গায় এসে হচ্ছে এই শুরু হলো, এই জায়গাগুলো মেডিকেলে তেমন একটা আসে নাই ভার্সিটি পরীক্ষায়, এই জন্য দেখবা। কিন্তু এইটা হচ্ছে তোমাদের মনে রাখা লাগবে, এই ছক। এই ছক মেডিকেল ভার্সিটি তুমি যেখানেই যাও এটা মনে রাখা লাগবে। আমরা একটু মনে রাখার চেষ্টা করবো অল্প অল্প, আর বাকিগুলো বাসায় পড়ে নিবে, অর্ধেকের বেশি পড়াই দিব, বাকিটা বাসায় পড়বা। আমাদের ক্রোমোজোম কয়টা বললো? আমাদের ক্রোমোজোম কয়টা? 46টা। আমাদের সাথে মিল আছে আরেকটা তোমার হচ্ছে, সেটাকে রেশম পোকা। কে? তাহলে রেশম পোকার কয়টা? 46টা। আর আমাদের ক্রোমোজোম উল্টায় দিলে তখন হয় গিনিপিগের ক্রোমোজোম কয়টা? 64টা। আর এটারে ভাগ করলে হয় হাইডার ক্রোমোজোম, তাহলে কয়টা? 32টা। তাহলে হাইডার ক্রোমোজোম কয়টা? গিনিপিগে মানুষ 46, রেশম পোকা 46। বোঝা গেছে? গরু ছাগল একই 60। বোঝা গেছে? গরু ছাগলের কত? কবুতরের সবচেয়ে বেশি 80। কবুতরের কত? তাহলে কত? কবুতর, গরু ছাগল, রেশম পোকা, হাইড্রা 32, গিনিপিগ 64, মানুষ। আচ্ছা, এখন আসো যে এগুলোর পরে শোনো, তোমার হচ্ছে ইঁদুর চীনাবাদাম খায়। ইঁদুর খায় কি? 40 দুইটারই। ইঁদুর আর চীনাবাদামের কত? আর খরগোশ খায় কলা। খরগোশ কি খায়? খরগোশ কলা খায়। খরগোশ হচ্ছে কত? আর কলা কত? তাহলে 44 কে কে? খরগোশ আর কলা। আর ইঁদুর আর কে হচ্ছে 40? চীনাবাদাম। মানুষ আর কে 46? রেশম পোকা। বুঝা গেছে? তাহলে এখানে এগুলো যাওয়ার পরে এবার আসো, ধান হচ্ছে 24। ধান কত? আরেকটা টমেটোর দাম এখন অনেক বেশি। টমেটো কত? ধান আর টমেটো কত? এই 24 উল্টাইলে হয় গম। 24 উল্টাইলে কি হয়? তাহলে কত? 42। এরপর হচ্ছে যত বাজারের কাঁচা তরকারি আছে, কাঁচা তরকারি হচ্ছে 18। মানে হচ্ছে ওই যে মূলা, পেঁপে, বাঁধাকপি এগুলো হচ্ছে 18। মূলা, পেঁপে, বাঁধাকপি এগুলো কত? 18। এরপর হচ্ছে জব, শশা। এই দেখো জব, শশা আর হইলো যে পাট 14। জব, শশা, পাট কত? তাহলে বলো মানুষ কত? হাইড্রা, গিনিপিগ, রেশম পোকা, গরু ছাগল, কবুতর। এরপর হচ্ছে ধান, আর একটা 24 কে টমেটো। আর তোমার হচ্ছে এটা উল্টাইলে হয় কত? 42। ঠিক আছে, মানে গম। আর চীনাবাদাম কে খায়? কত এদের? আর তোমার হচ্ছে খরগোশ কি খায়? খরগোশ কি খায়? কত? তাহলে এরপর হচ্ছে এই বাজার, কাঁচা বাজার কোনটা কোনটা? কাঁচা বাজার কোনটা কোনটা? কাঁচা বাজার কোনটা কোনটা? পেঁপে, বাঁধাকপি আর মূলা 18। আর 14 কে কে? পাট, জব, শশা। পাট, জব, শশা কত? 14। কারণ এই যে মাছির মধ্যে তো অনেক মাছি আছে, কিউলেক্স মাছি, আবার গৃহমাছি। গৃহ যেটা ঘরের ভিতরে বেশি, কত? ঘরের ভিতরে এই যে গৃহমাছি কত?
গৃহমাসি 8, তাহলে ফলের এই কিউলেক্স এই যে ফলের মাসি যেটা সেটা কত 8, তাহলে বাইরে যেটা এটা কম, ফলের মাসি কত, আর ঘরে কোনটা কোনটা গলের মাসি কোনটা। আচ্ছা এরপরে তাহলে দেখো এইখানে মোটামুটি সবগুলোই হয়ে গেছে, আর আর পড়া লাগবে না। এবার এবার যাই আপনার সামনে। এই দেখো ক্রোমোজোমের মধ্যে রঙিনটার নাম কি, যেই রঙিন মানে রং ধারণকারী অংশটার নাম কি, ক্রোমাটিন। এখন দেখো এখানে আমরা জানি এই যে ক্রোমাটিন এটা দুই ধরনের হয়, সক্রিয় যেটা সেটা হচ্ছে ইউক্রোমাটিন, সেটার নাম কি, আর যেটা নিষ্ক্রিয় এটার নাম কি, হেটেরোক্রোমাটিন। হেটেরোক্রোমাটিনটা অধিক পেজ, ইউক্রোমাটিনটা কম পেজ, বুঝা গেছে। এবার দেখো ক্রোমাটিড কি ক্রোমোজোমের খণ্ড নাকি ক্রোমোজোমের রং, খণ্ড। এই ক্রোমাটিড হচ্ছে যখন হয় কোথায় প্রথম শুরু হয়, প্রোফেজে, আর এই ক্রোমাটিড ভাগ হয় কোথায় যায়, মেটাফেজে। আর এই ক্রোমাটিড গুলো ক্রোমোজোম হয় কোথায়, অ্যানাফেজে। খেয়াল করো ক্রোমোজোম ভাগ হয়ে ক্রোমাটিড হইলো কিন্তু দেখা যায় না কোথায়, প্রোফেজে, দেন দেখা যায় কোথায়, মেটাফেজে। আর এই যে ক্রোমাটিড গুলো আবার ক্রোমোজোম হয়ে যায় কোথায়, অ্যানাফেজে। বুঝা গেছে, এই তিনটা নিয়ে যাতে ঝামেলা না হয়। ক্লিয়ার। আচ্ছা এবার দেখো সেন্ট্রোমিয়ার অরন্ধ্রিত অঞ্চল, এগুলো দেখো মুখ্য কুঞ্চন গণকুঞ্চন, এগুলোর মধ্যে এরকম আসে যে কোনটিকে তোমার নিউক্লিয়ার পুনর্গঠন অঞ্চল বলা হয় বা নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয়, গণকুঞ্চন। আর এগুলোর মধ্যে পড়ে নিবা কাইনেটোকোর হচ্ছে ছোট গাঠনিক অবকাঠামো, তারপর হচ্ছে এই যে স্যাটেলাইট কোনটা কোনটায় থাকে, তুলা সোলা পাটে, সোলার 1 নম্বর ক্রোমোজোম হচ্ছে এটা থাকে। এইখানে আরেকটা জিনিস দেখো, এইটা না দেখলে তো তোমরা মানে দেখা যায় তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবা। কারণ এই যে টেলোমিয়ার, এই যে এই প্রান্তটা এটা বলছে হচ্ছে মুলার, টেলোমিয়ার বলছে কি মুলার, টেলোমিয়ার কে বলছে মুলার। এইটার মধ্যে হচ্ছে টেলোমারেজ এনজাইম থাকে যেটা হচ্ছে জরা রোধে সহায়তা করে, মানে তোমার কচি রাখবে, কচি রাখবে কোনটা, টেলোমারেজ, কোনটা টেলোমারেজ, বুঝা গেছে। আচ্ছা এখানে আর কিছু নাই, আমরা একটু এই যে এই পার্থক্যগুলা আগেই বলি, এই পার্থক্যগুলা খুব ইম্পর্টেন্ট, আরেকবার দেখবা। তো এখানে আসো আমরা আরেকবার মনে করে নিই, বলো হাইডার ক্রোমোজোম সংখ্যা কত, রেশম পোকার কত, মানুষের, গিনিপিগ, গরু ছাগল, কবুতর, দেখছে অনেক। এরপর হচ্ছে তোমার ধান, টমেটো, গম, মূলা, বাঁধাকপি, আর কোনটার 18, এরপর হচ্ছে জব, পাট, এগুলোর কত, আর কোনটার 14, শসা। এরপরে গৃহমাছির বেশি নাকি ফলের মাছির বেশি, আর আর লাগবে না। এবার আসো সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী দেখছো, শোনো পড়লেই পারা যায়, এটা হচ্ছে মেন কথা। আর তোমরা হচ্ছে বড় চ্যাপ্টার দেখা এগুলো ভয় পাওয়ার কিছু নাই, যেগুলো বড় চ্যাপ্টার বা ছোট চ্যাপ্টার এগুলো হচ্ছে সব তোমাদের তোমাদের তো আমাদের মনে হয় 28 বা 29 তারিখে তোমাদের কোর্স শেষ হবে। আর ওই যে যারা মডেল টেস্ট দিচ্ছে তাদেরও 5 তারিখের মধ্যে মডেল টেস্টও শেষ। তোমাদের 7 তারিখ থেকে যখন আমাদের পরবর্তী পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল শুরু হবে, তোমরা যারা পেড বেসে আছো তাদের কিন্তু এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আবার পড়ানো হয়ে যাবে। কারণ আমরা এই ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যে অনুশীলনী যে সলভ সেগুলো কিন্তু করাবো। এগুলোর মধ্যে সবটাই আমি আর আতিক হচ্ছে ভাগ করে নিব, মানে মানে কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স আমাদের মধ্যেই থাকবে, মানে এটাতে আর কেউ আসতেছে না। মানে অনুশীলনীর যেগুলো আছে সবগুলোই আমরা সলভ করে দিব। এবং ওই ক্ষেত্রে দেখা যায় কি তোমার যখন অনুশীলনীটা সলভ করাবো, অনুশীলনী সলভের সাথে সাথে দেখবো ভিতরেও অনেক সলভ হয়ে গেছে। তাহলে তোমাদের যে লেগিংস গুলো ছিল সেগুলো কিন্তু হয়ে যাবে। কিন্তু তোমাদের কাজ হচ্ছে যে আমরা ইচ্ছা করলে এগুলো না নিয়েও পারি, আমাদের নেওয়া এখন জরুরি না। তোমাদের কোর্স শেষ, মডেল টেস্ট দিবে, এটাই কিন্তু মেন। কিন্তু আমরা এটা তোমাদের নিতেছি যে তোমরা যাতে পিছায় না পড়ো, যে অন্যরা যতই ভালো হোক আমরা যাতে তোমাদের ঠেলা দিয়ে হইলো ধাক্কা দিয়ে হইলো চান্স পাইতে পারি, মানে ভালো করতে পারি, মানে আমরা ওই চেষ্টাটা করব। কারণ ধরো এই যে এই কোর্স যারা বাইরে থেকে করতে আসবে ওদের কিন্তু টাকা দিয়ে করতে হবে, আর তোমরা কিন্তু ফ্রি, কারণ তোমরা আগেই তো ভর্তি। এই জন্য তোমাদের কিন্তু এটার মধ্যে আমরা কোনো টাকা নিচ্ছি না, ইচ্ছা করলেই ধরতে পারতাম যে এটা আলাদা কোর্স, যাও টাকা। হ্যাঁ সবাই টাকা দিত না এরকম কেউ নাই, যে অনুশীলনী হ্যাঁ টাকা তো দিবই, কিন্তু আমরা কিন্তু সেটাও নিচ্ছি না, যে তোমাদের ওইটা অনুশীলনী আমরা করাই দিচ্ছি। বাইরের যারা তাদের কাছ থেকে টাকা নিয়েই করাই দিচ্ছে, ওরা আসবে, অনেকেই আসবে, ইতিমধ্যে বসে রয়েছে যে কবে শুরু করবেন। তো একটা জিনিস খেয়াল করো যে আমরা কোর্স করানোর পরে টুকটাক গ্যাপ হয়তো আমাদেরও গেছে, এই যে অনুশীলনী সলভ করানোর মাধ্যমে কিন্তু দেখবে যে এগুলো সব কমপ্লিট হয়ে যাবে। মানে ফিজিক্স তোমরা আতিক স্যার নিবে, বায়োলজি আমি নিব, আর কেমিস্ট্রি আমরা দুইজন ভাগ করে নিব, যে কোনটা কোনটা কে নিব, মানে যাতে আবার বেশি লোড না হয়ে যায়। কারণ ফিজিক্সও 22টা চ্যাপ্টার, 12টা মানে 21টা চ্যাপ্টার, বায়োলজি তো 22টা 24টা চ্যাপ্টার হলো, এখানে আবার কম,
এখানে কেমিস্ট্রি আবার দুইজন ভাগ করে যে কে কোনটা নিব, ওইখানে হচ্ছে ওগুলো আবার সলভ করে দিব। তাহলে তোমাদের যদি কোনো ক্লাসে গ্যাপ থাইকা থাকে সেটা কিন্তু ওইখানে মোটামুটি সলভ হয়ে যাবে অনুশীলনী সলভের মাধ্যমে। এই জন্য ওই ক্লাসগুলা আমি বলবো যে সবসময় প্রেজেন্ট থাকার চেষ্টা করবা। আমরা ক্লাস দীর্ঘায়িত করার চেষ্টা করবো না। ধরো এই ক্লাস কিন্তু ইচ্ছা করলে অনেক দীর্ঘায়িত করা যেত, এটুকু আরো 2 ঘন্টা টানা যেত, কিন্তু আমরা টানি নেই কেন? বা ওই যে অনেকগুলো বলছি এটা বাসায় পড়ে নিও, কারণ আমি জানি তুমি বাসায় রিডিং দিলে এটা পারবা, এটা নিয়ে প্যারা নিয়ে লাভ নেই। তোমার যেটা ঝামেলা ছিল সেগুলো কিন্তু সবগুলো আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করতেছি। তুমি এইটুক শোনার পরে বাসায় যে রিডিং করার পরে দেখবে যে তোমার একটাও মোটামুটি ঝামেলা হবে না। বুঝতে পারছি? তোমাদের অনুশীলনী সলভে তো আরো সুবিধা। অনুশীলনী যখন সলভ করা হবে, তোমার কোনো কোশ্চেন থাকলে সেগুলো তো সবই করতে পারবা, যে স্যার এইটা এরকম কেন সেরকম কেন, কারণ ওখানে তো ওপেন ডিসকাশন, আর স্যার তো সামনেই থাকবে যেই ক্লাস নেই, তাহলে ওইখানে হচ্ছে ওগুলো নিয়ে আলোচনা করতে পারবো। অথবা আমরা বলে দিব ক্লাসের মধ্যে কোনো কথা বলবো না, ক্লাসের পরে তোমাদের যা যা কোশ্চেন থাকবে, যে 15 মিনিট 20 মিনিট লাগুক, আমরা ওইগুলা নিয়ে আলোচনা করব। কারণ ক্লাসের মাঝখানে অনেক সময় হয় কি, আমি যে তোমাদের এখন কিছু বললে আমি বলি না কেন, কারণ কথা বললেই কথা বাড়ে, তখন দেখা যায় অন্যদিকে, মানে ক্লাস ছেড়ে অন্যদিকে চলে যায়। বুঝতে পারছি? এই জন্য ক্লাসের মধ্যে সবসময় তোমরা ট্রাই করবা মানে ক্লাসটা ফলো করো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে ক্লাসের পরে করবা, সেটা নিয়ে আমরা কথা বলবো। বুঝতে পারছি? তাহলে তোমাদের ক্লাস দেখবে যে আরো ভালো লাগবে, কারণ অন্যদিকে চলে গেলে কিন্তু ক্লাসটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে মনে হবে ফাও কথা বলতেছে, মানে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। বুঝছি? তো এখন আসো যে এখানে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী আমরা ক্রোমোজোমকে ভাগ করি 5 ভাগে। একটা থাকলে মনো, দুইটা থাকলে ডাই, একাধিক থাকলে পলি, আর যদি নির্দিষ্ট স্থানে না থেকে ব্যাপ্ত হয়ে থাকে তাহলে ডিফিউজড, আর না থাকলে অ্যাসেন্ট্রিক। বুঝা গেছে? তাহলে মনো, ডাই, পলি, ডিফিউজড, অ্যাসেন্ট্রিক। বুঝা গেছে? এগুলোর উদাহরণগুলো একটু বাসায় দেখে নিবা কষ্ট করে, একটা করে উদাহরণ আছে। এবার আসো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ক্রোমোজোমকে আবার 4 ভাগে ভাগ করি। কি কি? মাঝখানে থাকলে মেটা, একটু সরে গেলে সাবমেটা, যদি আরেকটু সরে যায় তাহলে হচ্ছে অ্যাক্রো, আর যদি একদম প্রান্তে সরে যায় তাহলে ট্যালো। মানুষের নাই ট্যালোসেন্ট্রিক, মানুষের নাই কোনটা? ট্যালোসেন্ট্রিক। এখন দেখো যে এটা VLJI, ঠিক আছে? তার মানে হচ্ছে মেটাসেন্ট্রিক ভি, তারপর হচ্ছে এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, তারপরে জে হচ্ছে তোমার হচ্ছে প্রান্তকেন্দ্রিক বা অ্যাক্রোসেন্ট্রিক, আর আই হচ্ছে কোনটা? ট্যালোসেন্ট্রিক। বুঝা গেছে? তোমাদের ম্যাক্সিমামই আসবে যে কোনটার সময় আকৃতিটা কেমন হয়। বুঝা গেছে? আচ্ছা, এখানে অনেকে বলো যে স্যার এই যে এগুলো দেখাইছেন কেন, এগুলো আসবে কিনা? এগুলো দিয়ে দিছি, মানে তোমরা ওই যে অনেক সময় দেখবা বিভিন্ন কোচিং এরকম এরকম শীট দেয়, তারপর 100 কমন, তুমি খুঁজে বাইর করো কোন জায়গা দিয়ে কমন আসছে। বুঝা গেছে? এই জন্য এগুলো হচ্ছে তোমাদের অতিরিক্ত সতর্কতা স্বরূপ আমরা দিয়ে রাখা আর কি, ঝামেলা এড়ানোর জন্য। আচ্ছা, আমরাও দেখাবো 100 কমন, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যদি আমরা বলি আমাদের ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করতে পারি না, অটোজোম আর কি লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম। তাহলে অটোজোম হচ্ছে কয়টা? 2টা, আর সরি 22 জোড়া, আর হচ্ছে এই লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম হচ্ছে 1 জোড়া। আমরা এক্স আর ওয়াই দিয়ে পুরুষ স্ত্রী নির্ধারণ করি। এখানে আসো এই যে ক্রোমোজোমের যে গঠন, এই ক্রোমোজোমের মধ্যে তোমার জানো যে 2টা উপাদান নিয়ে হচ্ছে ক্রোমোজোম গঠিত। কি কি? নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার। কি কি? ডিএনএ আর আরএনএ। আর প্রোটিন যেটা আছে ক্ষারধর্মী প্রোটিন, অ্যাসিডধর্মী প্রোটিন। অ্যাসিডধর্মী যারা তারা হচ্ছে কি নন হিস্টোন, আর যারা ক্ষারধর্মী তারা হচ্ছে কি হিস্টোন। এরাই হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, আর এরা হচ্ছে এনজাইম। তাহলে আদি কোষে কোনটি থাকে না? হিস্টোন। হিস্টোন কয় ধরনের? 5, H1, H2A, H2B, H3, H4। বুঝতে পারছি? আর তোমার হচ্ছে এই যে নন হিস্টোন কয় ধরনের? 500 ধরনের। কত ধরনের? 500 ধরনের। এখন খেয়াল করো যে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে ডিএনএ হচ্ছে 45%। কত পার্সেন্ট? কোনটি স্থায়ী উপাদান? ডিএনএ। আর কোনটি অস্থায়ী? আরএনএ। ডিএনএ 45%, আরএনএ কত পার্সেন্ট? 0.2 থেকে 1.4। কত? 0.2 থেকে 1.4। আর এই প্রোটিন হচ্ছে 55। তাহলে 100%-এর মধ্যে প্রোটিন কত? আর ডিএনএ কত? 45। আর ওই যে 0.2 থেকে 1.4 ওইটা অস্থায়ী উপাদান আরএনএ। বুঝা গেছে? এগুলা ছাড়া তোমার জিজ্ঞেস করবে যে এই 2টা ছাড়া কি কি ধাতব আয়ন থাকতে পারে, যেমন ক্যালসিয়াম আর হচ্ছে আয়রন। যেমন তোমরা পড়ো না যে আমাদের রক্ত জমাটদাতার ক্ষেত্রে কোন আয়ন কাজ করে? ক্যালসিয়াম আয়ন। আবার আমরা বলি না যে পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার ক্ষেত্রে কোন আয়ন কাজ করে? পটাশিয়াম। পড়ি তো এরকম হচ্ছে বলবে যে ক্রোমোজোমে কোন কোন ধাতব আয়ন থাকে, তাহলে ক্যালসিয়াম আর আয়রন। দেখো এনজাইমের মধ্যে ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ আর নিউক্লিওসাইড ট্রাইফসফেটেজ। বলতো ডিএনএ পলিমারেজ কার প্রধান উপাদান? ডিএনএ রেপ্লিকেশনের। কার? ডিএনএ রেপ্লিকেশনের। আরএনএ পলিমারেজ কার প্রধান উপাদান? ট্রান্সক্রিপশনের। কার? ট্রান্সক্রিপশনের। বুঝা গেছে? তাহলে ট্রান্সক্রিপশনের প্রধান উপাদান কোনটা? আরএনএ পলিমারেজ। ডিএনএ রেপ্লিকেশনের প্রধান উপাদান কোনটা? ডিএনএ পলিমারেজ।
বুঝা গেছে? আচ্ছা, এখন আসো এখানে এই যে ব্লু প্রিন্ট আগেই বলে ফেলছি। এখন দেখো কিছু পোলাপাইন থাকে বা মানুষ থাকে যারা হচ্ছে সবসময় নিজেরটা 16 আনা বোঝে, পরেরটা 0 আনা। দেখবো যে এরকম দুই বান্ধবী বা দুই বন্ধু রিক্সা দিয়ে যায়, যাওয়ার সময় একটা কয় যে, দোস্ত আজকে 12টা আমি দিই। কয় না না তুই দিস না। কয় না না আমি দিই। কয় দিস না, পকেটে হাত দিয়ে পকেট আর বাইরে না, হাত বাইরে না। পরে কয় না না তুই দিস না, আচ্ছা ঠিক আছে দে। আবার খাইতে গেলে কয় বিলটা কিন্তু রাখো না আমি দেবো। কারে না না তোর দেওয়া লাগবে না, গায়ে না রাখো না। কয় না না তুই দিস না আজকে আমি দিই। আচ্ছা ঠিক আছে, ও দিয়ে যায়। এরা হইলো কি সেলফিশ, মানে এরা হইলো খালি পকেটে টাকা ঢুকে এরপরে কয় এই আমি দিব, কিন্তু আসলে দেয় না। তো এই বি ক্রোমোজোম যেটা, এটা হলো সেলফিশ। বলো কোন ক্রোমোজোম সেলফিশ ক্রোমোজোম? বি ক্রোমোজোম। মানে এটা সবার ক্ষেত্রে থাকে না, আর যেটাতে থাকে সেটা হচ্ছে কি সেলফিশ। দেখো বি ফর ভুট্টা, বি ফর ভুট্টা মানে কোথায় আছে বলো? বি ক্রোমোজোম, ভুট্টায়। কোনটায় বি ক্রোমোজোম আছে? এটা বলছে নন জেনিটাল, নন ভাইটাল, সেলফিশ ক্রোমোজোম, এগুলো সবগুলাতে থাকে না। কারণ ক্রোমোজোম বলতে ক্রোমোজোম বা এ ক্রোমোজোম বোঝায়, বি ক্রোমোজোম নর্মালি আমরা আলোচনা করি না, ঠিক আছে? কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় এটাও আমাদের কাজে দেয়। যেমন এই উলট চন্ডালে হচ্ছে বি ক্রোমোজোম পাওয়া যায়, এবং উলট চন্ডালে কলসিসিন অ্যালকালয়েড পাওয়া যায়, যেটা হচ্ছে গেটে বাতে, মানে যে গিরায় ব্যথার ঔষধ হিসেবে কাজ করে। তাহলে আমি যদি বলি গেটে বাত বা তোমার হচ্ছে গেটে বাতের ঔষধ হিসেবে কাজ করে কোনটি? কলসিসিন অ্যালকালয়েড। কোথায় পাই? উলট চন্ডালে। তাহলে আমি যদি বলি নিচের কোনটির ওষুধি গুণ আছে? উলট চন্ডাল। কোনটার? উলট চন্ডাল। কোথায় কোথায় বি ক্রোমোজোম পাওয়া যায়? উলট চন্ডাল আর ভুট্টায়। কোথায়? উলট চন্ডাল আর ভুট্টায়। কোনটা নন ভাইটাল এবং সেলফিশ ক্রোমোজোম? বি ক্রোমোজোম। কোনটা? বি ক্রোমোজোম। চলে যাও পরে, সেলফিশ পরে বেশি পড়ার কিছু নেই। বলো নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? ডিএনএ, আরএনএ। স্থায়ী উপাদান কোনটা? ডিএনএ। ডিএনএ এর মধ্যে কোন কোন নাইট্রোজেন বেস থাকে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। আরএনএ এর মধ্যে কোনটা? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে থায়ামিনের পরিবর্তে কি আছে? ইউরাসিল আছে। আচ্ছা, এখানে এগুলোর মধ্যে কে কি করছে এগুলা তোমরা যারা একটু বেশি ভালো, মানে পোলাপানের তো রেঞ্জ অনেক। ধরো এখান থেকে যদি কেউ ঢাকা মেডিকেলে যদি 1 থেকে 10-এর মধ্যে হয়ে যাও, হ্যাঁ, তাইলে ওরে যদি আমি এখন আটকে রাখি না এগুলো পড়ো না, আর এখান থেকে একটা কোশ্চেন আসলো, তখন ও তো আমার বলবো যে আপনার জন্য আমি ঢাকা মেডিকেল মিস করেছি। তো এই জন্য এগুলো আমরা আটকে রাখি না, আমরা সবসময় বলি যত বেশি পড়তে পারো তত ভালো। বুঝা গেছে? কিন্তু যেগুলা মানে কমন সবার পড়তেই হবে, সেগুলো হচ্ছে আমরা ক্লাসে পড়ায় দিই, যাতে তুমি মিনিমাম 90% নাম্বার ক্যারি করতে পারো। আর 90% নাম্বার ক্যারি করতে পারবা কিন্তু যদি তুমি পরীক্ষায় পারো। ওই যে দেখো না সবকিছুর মধ্যে লাগি শর্ত বুঝেছো, আমরা পড়াই দিলেই যে তুমি 90% পারবা তাহলে তো কাজ দিত। সবাই 90, যাদের সবগুলা ঢাকা মেডিকেল কলেজ, হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে সব একদম অ্যাপ্রন পইরা আকাশে বাতাসে উঠতাম। হ্যাঁ, আচ্ছা যাই হোক, শোনো মেডিকেলে চান্স পাওয়াটা বর্তমান যুগে মানে কঠিন কিছু না। দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে সবচেয়ে বড় ধৈর্য, আরেকটা হচ্ছে তোমার পরিশ্রম। এই দুইটা থাকলে মানে বর্তমানে মেডিকেলে চান্স পাবেই। আগের দিনে হয়তো কি, আগের দিনে পোলাপাইন লাইন বাই লাইন পড়িয়া পড়িয়া এরপরে মেডিকেল পরীক্ষা দিত। এই জন্য আগের দিনে অনেক কঠিন ছিল। দেখা যেত যে এত অ্যাভেলেবেল টিচার ছিল না, বা টিচাররা এত পড়াইতো না। আগের দিনের অপশনই ছিল দাগাইবে দাগাইবে বাসায় যায় ওই মুখস্থ করবে, এটাই ছিল অপশন। বুঝাবুঝির কিছু নাই। দেখো যে তোমার বাপ মায়ের চাচা চাচি নানা নানি জিগে লেগে আবার পড়াইবে কি, স্যারের আবার পড়ানোর কিছু আছে? একালে দাগাই দিবে কয়ে দিবে এটা এটা পড়বি, তোরা পড়ে ফেলবি, লাল আর কালো যা আছে সব পড়বি, এ টু জেড না পড়তে বললে চান্স পাবি না। এটা কিন্তু সবাই বলে, বাপ মাই দেখো বলে এগুলা। কারণ ওনাদের সময় ইয়েই ছিল এরকম, খালি দাগাই দিবে, উনি বাসায় যায় মুখস্থ করবে। বুঝতে পারছো? যার যত মেধা বেশি সে তত ইয়ে করতো। কিন্তু এখনকার দিনে ওই জিনিসটা কম। এখনকার দিনে তোমার হচ্ছে ওই ওই যে মাছের যেমন ইয়ে বানায় না, বড়া বানায়, মাছের টোপ দেয় তারপরে গিলা ফেলায়, তোমার ওইরকম টোপ বানায় আমরা দিয়ে দিই, তোমরা খালি গিলো, গিলা যায় তারপরে পরীক্ষা ছাড়ো। ব্যাপারটা এরকম হয়ে গেছে। যারা ওই টোপ খাইতে পারে এরা চান্স পায় যায়, আর যারা খাইতে পারে না এরা বাদ পড়ে যায়, এরা আবার ট্রাই করতে হয়। বুঝছো? কারণ এই যে এই জিনিসগুলো দেখায় দেওয়ার পরে তোমার যে এতগুলো ক্রোমোজোম মুখস্থ করাই দিলাম, তুমি বাসায় যেতে 1 ঘন্টায় পারতো না। যারা জীবনে পড়ছো, তুমি এই এই ছকটা মুখস্থ করতে পারছো এই পর্যন্ত, এখন পর্যন্ত পারো নাই, কিন্তু আজকে কয় মিনিটে পড়ছো? 5 মিনিটও লাগে নাই। ব্যাপারটা বুঝছো? মানে এটা হচ্ছে আমি কি বলছি যে তোমাদের বললাম একটা লাগবে হচ্ছে ধৈর্য, আরেকটা লাগবে পরিশ্রম। মানে অনেকে পরিশ্রম করে, ধৈর্য নাই, একটু পরে দূর আমার দিয়ে হবে না, এইসব কিছুই পারি না, ওরা মনে হয় সব পারে। কেউই পারে না, আসলে পারে না কেউই। তুমি যেটা পারো না অন্যও সেটা পারে না, কিন্তু মনে হয় কি যে আমি এটা পারি না, মানে আমারই সময় বেশি লাগতেছে, ওর সময় কম লাগে। যে বেশি পারে ও বেশি পড়ে,
তুমি দেখো তোমার ক্লাসে যেই ছেলে বা মেয়েটা বেশি পারে ও যায় দেখবো যে 8-10 ঘন্টা করে ইন্টারই পড়ছে। আর ধরো তুমি কম পারো, তুমি আসলে পড়ো নাই, তুমি রাস্তায় রাস্তায় ঘুরছো, স্যারের বাসায় যায় পিছনে খোঁজাখুঁজি করছো, হ্যাঁ পরীক্ষা যখন হয়েছে তুমি মিস করছো, এই সকল কারণে তোমার এই দশা। আর তুমিও আবার এরকম পড়ো, দেখবা যে তোমার আস্তে আস্তে আগাইতেছে। আর যারা এই যে এডমিশন টেস্টটাতে যদি এরকম না হইতো, এই শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে শুরু করে সারা বাংলাদেশে অনেক মেডিকেল কলেজ আছে, যদি ধৈর্য আর পরিশ্রমের কারণে চান্স না হইতো, অনেক পোলাপাইন এখানে আসলে চান্স পাইতো না। অনেক অনেক গরিব ঘরের পোলাপাইন আছে যারা মনে করো আর বাপ মার 14 গোষ্ঠীর মধ্যে মনে করো কেউ ওই ডাক্তারি পড়ে নাই, আর এই সম্পর্কে জানো না। ও মনে করো আসছে, ওর ইচ্ছা হয়েছে, ও একটু খোঁজার চেষ্টা করছে কেমনে পড়া যায়, ওই আকাঙ্ক্ষা দিয়ে চান্স পাইছে। আবার অনেক সময় দেখা যায় যে তোমাদের বাবা মাও কিন্তু এই এই ধরো আমাদের কোচিং এ পড়াচ্ছে, আরো অনেক টিচার ঠিক করে দিতেছে, টিচার পড়াইতেছে, কিন্তু তুমি পড়ো না। এখানে হচ্ছে স্টুডেন্ট পড়লে টিচার পড়াক না পড়াক এটা গৌণ, স্টুডেন্ট পড়লে তাহলে তুমি যে পড়তেছো এটা হচ্ছে মুখ্য, স্টুডেন্ট এই টিচারেরটা হচ্ছে বোনাস। বুঝছি, তোমাদের অনেক পড়তে হবে। আজকে তোমাদের মনে হয় 57 দিনের মতো আছে। এই যে 57 দিন যে আছে, এই 57 দিন আমি গত ক্লাসেও বলছিলাম যে একটা ওই দেয়াল ক্যালেন্ডার বা ছোট ক্যালেন্ডার যেটা আছে ওইটার এরকম এখানে একটা ছাপ্পা দিয়া খালি এরকম করে, অথবা তুমি লিখবা যে 60 দিন বা 57 দিন, খালি একটা একটা করে কাটবা। কাটলেই মনে করো দিলের মধ্যে টুক টুক করে যখন আঘাত করবে তখন মনে হবে যে না আমার পড়তে হবে, আমার পড়তে হবে। প্রত্যেকটা জিনিসের উদ্দীপক লাগে। ছোটবেলায় বাপ মা কইতো কি একটা সাইকেল কিনে দিবে তোমারে, আর এই সাইকেল সাইকেল পাওয়ার আশায় তুমি পড়তা। বলতো যে তুমি যদি আজকে ভালো করো তাহলে তোমার ওই চিকেন ফ্রাই খাওয়াবো, এই চিকেন ফ্রাই খাওয়ার লোভে পড়তা। বুঝা গেছে? মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু মানুষ কোনো না কোনো কিছুর লোভে পড়ে। তাহলে তোমারও এই যে এই জিনিসগুলো হচ্ছে লাগবে। বুঝছি কি বলছি? তাহলে দেখো এইখানে আসার পরে মাস্টার মলিকুল, তারপর হচ্ছে কোনটা ব্লু প্রিন্ট, কোনটা হচ্ছে মাস্টার ব্লু প্রিন্ট, এগুলো সব বলে দিছি। তাহলে এখানে কিছু নাই। এখন আসো যে আমি যদি ডিএনএ বা আরএনএ যেটাই ভাঙি, দুইটার মধ্যেই ভাঙলে আমরা তিনটা জিনিস পাবো, প্যান্টোজ সুগার পাবো, নাইট্রোজেন বেস পাবো, আর ফসফরিক অ্যাসিড পাবো। তোমরা জানো এই তিনটা জিনিসের সমন্বয় কোনটা? নিউক্লিওটাইড। এই তিনটা সমন্বয় কোনটা? নিউক্লিওটাইড। আর এর মধ্যে ফসফেট বা ফসফরিক অ্যাসিড বাদ দিলে কি? নিউক্লিওসাইড। তার মানে প্যান্টোজ সুগার আর নাইট্রোজেন বেস মিলে কি হয়? নিউক্লিওসাইড। এটার সাথে ফসফেট যোগ করলে কি হয়? নিউক্লিওটাইড। আর ডিএনএ আরএনএ কি? অসংখ্য নিউক্লিওটাইডের যৌগ। বুঝা গেছে? তোমরা জানো প্যান্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট সুগার, রাইবোজ সুগার কোথায় থাকবে? আরএনএ তে, আর ডিঅক্সিরাইবোজ সুগার ডিএনএ। এই নাইট্রোজেন গঠিত ক্ষারক গুলাকে আমরা কয় ভাগে ভাগ করি? 2 ভাগে। 1 রিং না 2 রিং? 1 রিং হইলে সেটাকে বলা হয় কি? পাইরিমিডিন। আর 2 রিং হইলে কি বলা হয়? পিউরিন। তাহলে এগুলা কি? পিউরিন। আর এগুলা কি? পাইরিমিডিন। বুঝা গেছে? সংকেত পড়বা C5H4N4, আর এটা হচ্ছে C4H4N2। বুঝা গেছে? পিউরিন কারা কারা? অ্যাডেনিন আর গুয়ানিন। অ্যাডেনিন আর গুয়ানিন। পাইরিমিডিন কারা কারা? সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। সাইটোসিন, থায়ামিন, ইউরাসিল। তাহলে এখান থেকে আর কিছু নাই, এগুলোর মধ্যেই আসবে বারবার। এবার আসো এগুলোর মধ্যে নাই এই নিউক্লিওসাইড কি টাইড কি পড়া ফেলছি, মনে রাখবো এগুলোর মধ্যে হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড থাকে। ঠিক আছে? বলো যে ডিএনএ তে কোন বন্ড থাকে? হাইড্রোজেন বন্ড। কার্বোহাইড্রেটে কোন বন্ড থাকে? গ্লাইকোসাইডিক বন্ড। প্রোটিনে কোন বন্ড থাকে? পেপটাইড বন্ড। ঠিক আছে? আচ্ছা, আর এই যে নিউক্লিওটাইডের মধ্যে কোন বন্ড থাকে? ফসফোডাইএস্টার। কোন বন্ধন? ফসফোডাইএস্টার বন্ড। এবার দেখো ডিএনএ তো ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত নাম। কি কি নাইট্রোজেন বেস থাকে, এটাকে আণবিক ভিত্তি বলা হয় জীবনের, এগুলো আমরা জানি। এইখানে কয়েকটা জিনিস আছে। ডিপ্লয়েড কোষে কত পিকোগ্রাম ডিএনএ থাকে, প্রাপ্তবয়স্ক মানুষে দেহে কত গ্রাম ডিএনএ থাকে, এগুলো একটু পড়ে নিব আমরা। হ্যাঁ, এখানে আসো। এই যে এই বিশাল গঠন, এটার মধ্যে বলছি ভৌত গঠনটা কে দিছিল? ওয়াটসন ক্রিক। কত সালে দিছিল? 1953 সালে। কোন সালে? 1953 সালে। এইখানে আমরা বলবো যে দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে ডান দিক থেকে ঘুরে আসে, ডান দিক থেকে। আমার হাতের বামমানি ডান দিক থেকে আসতেছে না, এইটা মনে রাখবো, এটা ভুল করো। আর তোমরা সবাই জানো 3-5-5-3 বিপরীতমুখী হয়ে থাকে, ফসফেট যুক্ত থাকে 3 আর 5-এ, 1 নম্বরে যুক্ত থাকে নাইট্রোজেন বেস, এগুলো সবাই জানো। একটা বেসের দৈর্ঘ্য 34, ধাপের দূরত্ব হচ্ছে 3.4 অ্যামস্ট্রং, আর অ্যামস্ট্রং থেকে ন্যানোমিটারে নিলে কত? 1 গড় আগে দশমিক। বোঝা গেছে? আর ব্যাসটা কত? 20। ব্যাস কত? 20। আণবিক ওজন এখানে আসার সম্ভাবনা নাই। সিঁড়ি বা রেলিং তৈরি হয় কোনটা দ্বারা? সুগার ফসফেট দ্বারা। ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আছে, একটা প্যাচের মধ্যে এটি সিজি থাকে কয়টা? 5-5-10টা, 10 জোড়া আর কি। তাহলে এটির মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ড? এটির মধ্যে 2টা করে, তাহলে 5টা কত? 10টা।
আর সিজি এর মধ্যে কয়টা করে হাইড্রোজেন বন্ড? 3টা করে। তাহলে 3 5 কত? 15, 15 আর 10 কত? তাহলে একটা মনোনিউক্লিওটাইডে হাইড্রোজেন বন্ড সংখ্যা কত হবে? 25। ঠিক আছে। আচ্ছা, এগুলোর মধ্যে এই যে ডিএনএ এর কাজ, আরএনএ এর কাজ বাসায় দেখে নিবা। ডিএনএ এর কাজের মধ্যে বা গুরুত্বের মধ্যে যেটা মাস্ট দেখবাই সেটা হচ্ছে এই যে এটা, এই তাৎপর্যের মধ্যে 6 নাম্বারটা, এটা অনেকে না দেখে গেলে ভুল করবা, যে বিবর্তনের মূল উপাদান কোনটি? পরিবৃত্ত। ঠিক আছে। এবার আসো, যদি বলে তোমার হচ্ছে আরএনএ কয় প্রকার, তাহলে আবার যদি বলে আরএনএ কে তোমার বংশগতির উপাদানের উপর ভিত্তি করে কয় ভাগে ভাগ করা হয়েছে, তাহলে কয় ভাগে হবে? 2 ভাগে। কি কি? জেনেটিক আর নন জেনেটিক। জেনেটিক আরএনএ হচ্ছে জিআরএনএ, আর নন জেনেটিক আবার 4 প্রকার: এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ আর মাইনর আরএনএ। আর যদি এমনি বলে আরএনএ কয় প্রকার? 5 প্রকার। ওই যে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ, মাইনর আরএনএ আর সাথে জেনেটিক আরএনএ। বুঝা গেছে? কিন্তু বংশগত উপাদানের উপর ভিত্তি করে বললে কয় প্রকার হবে? 2 প্রকার: জিআরএনএ মানে হচ্ছে জেনেটিক আরএনএ, আর নন জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএ আবার কয় প্রকার? 4 প্রকার। এখন দেখো এগুলোর মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই যে এটা কত পার্সেন্ট সাইটোপ্লাজমে থাকে, কত পার্সেন্ট নিউক্লিয়াসে, দেখবা এখানে দেখো যদি আমার জিজ্ঞেস করে যে এই আরএনএ গুলোর মধ্যে কোনটা কত পার্সেন্ট, যেমন টিআরএনএ যেটা আছে এটা কত পার্সেন্ট? 15 ভাগ। এমআরএনএ কত পার্সেন্ট? 5 থেকে 10 ভাগ। সবচেয়ে বেশি কোনটা? আরআরএনএ। কত পার্সেন্ট? 80% বা তার উপরে। এখন বলো যে নিচের কোনটি তোমার হচ্ছে ক্ষুদ্রাকার আরএনএ? কোনটা কোনটা ক্ষুদ্রাকার আরএনএ? কোনটা হচ্ছে অস্থায়ী আরএনএ? তাহলে অস্থায়ী হচ্ছে এমআরএনএ। এই যে দেখো খুবই এরকম দেখো যে এই যে ক্ষণস্থায়ী আরএনএ কোনটা? এমআরএনএ। ক্ষণস্থায়ী আরএনএ কোনটা? এমআরএনএ। আর কোনটা স্থায়ী আরএনএ? সেটা হচ্ছে আরআরএনএ। কোনটা? স্থায়ী আরএনএ, এই যে আরআরএনএ। বুঝা গেছে? তাহলে ক্ষুদ্র কোনটা? টিআরএনএ। অস্থায়ী কোনটা বা ক্ষণস্থায়ী কোনটা? এমআরএনএ। আর স্থায়ী কোনটা? রাইবোজোমাল আরএনএ। কোনটা? রাইবোজোমাল আরএনএ। এটার পরিমাণ সবচেয়ে বেশি, 80 থেকে 90%। এখন দেখো তোমরা এগুলার সবাই জানো জিআরএনএ ভাইরাসের জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। তাহলে টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস এটার জেনেটিক বস্তু। যদি বলে এমআরএনএ মেসেঞ্জার আরএনএ তো মেসেজ বহন করবে, টিআরএনএ ট্রান্সফার করবে অ্যামিনো অ্যাসিড, আরআরএনএ তাহলে প্রোটিন সংশ্লেষণ করবে, রাইবোজোমাল আরএনএ। মাইনর আরএনএ এনজাইমের কাঠামো গঠন করে, এনজাইম হিসেবে কাজ করে, কোনটা? মাইনর আরএনএ। আর জিআরএনএ হচ্ছে ভাইরাসের জেনেটিক বস্তু হিসেবে কাজ করে। এই পার্থক্যটা তোমরা খুব ভালো করে পড়বা, তাহলে তোমাদের যত কনফিউশন গুলো ওইখানে ছিল এখানে এসে সবগুলো শেষ হয়ে যাবে। ঠিক আছে। এবার দেখো ডিএনএ রেপ্লিকেশনের 3টা অনুকল্পের নাম শুধু: সংরক্ষণশীল, অর্ধ সংরক্ষণশীল, বিচ্ছুরণ। আমাদেরটা কোনটা? অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ। কেন বলা হয়? একটা সূত্রক নতুন হয়, একটা সূত্রক মাতৃসূত্র থেকে আসে, এখানে আর কিছু নাই। তোমরা জানো যে কোন দশায় যা হচ্ছে এই যে ডিএনএ দ্বিতন হয়? তোমার কোষ চক্রের ইন্টারফেজের এস দশায়। কোষ চক্রের ইন্টারফেজের এস দশায়, মনে আছে? আচ্ছা, এই জায়গাটা হচ্ছে একটু দেখে নিবা সবাই বাসায়, কে কি আবিষ্কার করছিল। আচ্ছা, এই জায়গায় দেখো আমরা আগেই বলছিলাম, বলো ডিএনএ এর প্রধান এনজাইমের নাম কি? ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইমের নাম কি? ডিএনএ পলিমারেজ। আর ডিএনএ রেপ্লিকেশন যখন হয় তখন নতুন নিউক্লিওটাইড তৈরি করতে পারে কোনটা? ডিএনএ পলিমারেজ 3। কোনটা? ডিএনএ পলিমারেজ 3। আর লাস্টে প্রাইমারে সরায় দেওয়া হচ্ছে ডিএনএ পলিমারেজ 1। কোনটা? আমি কিন্তু এখানে যেগুলো একদম লাগবে সেগুলো বলতেছি, খেয়াল করো। আমি বলছি ডিএনএ পলিমারেজ প্রধান এনজাইম, তার মধ্যে কোনটা হচ্ছে নতুন নিউক্লিওটাইড তৈরি করতে পারবে? ডিএনএ পলিমারেজ 3। ওই প্রাইমার যে গঠন করছিল ওই প্রাইমারের লাস্টে সরায় দেয় কে? ডিএনএ পলিমারেজ 1। ঠিক আছে। আর এই যে দেখো ওয়াই অক্ষরের মতো যে গঠনটা, এটার নাম কি? রেপ্লিকেশন ফর্ক। বলো ওয়াই অক্ষরের মতো গঠন কি কি? রেপ্লিকেশন ফর্ক আছে, তারপর পাকস্থলীর রোগী আছে, তারপর হচ্ছে অ্যান্টিবডি আছে, এগুলো সব ওয়াই আকৃতি। বুঝা গেছে? তাহলে এখানে আমরা বললাম হচ্ছে এই যে ওয়াই আকৃতির এটার নাম কি? রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন যে হয়, যে এনজাইম করে শুরু করে, ওর নাম জানা লাগবে, নাম কি? হেলিকেজ। কোন এনজাইম? তাহলে রেপ্লিকেশন শুরু করে কে? প্রধান এনজাইম কোনটা? ডিএনএ পলিমারেজ। আর শুরু করে কে? হেলিকেজ। আচ্ছা, এখান থেকে আর বেশি একটা তোমার কিছু করার দরকার নাই। এইখানে যা হচ্ছে এই যে লাস্টের যে ছকটা আছে, এই ছকটা একবার দেখবো আমরা। এখানে খেয়াল করো, এই মাঝখানের যে অংশগুলো আছে এই জায়গা থেকে আমরা কি করবো? আমরা জানি নর্মালি এটি আর সিজি হয়। যদি কোনো কারণে এটির জায়গায় এসি হয়ে যায় তাহলে এটার বলা হচ্ছে মিসম্যাচ, মিস হয়ে গেছে, ম্যাচিং করে নাই। আর এটা ঠিক করার পদ্ধতিকে বলা হচ্ছে প্রুফ রিডিং। কি বলা হয়? তাহলে প্রুফ রিডিং মানে হচ্ছে ডিএনএ এর যে ভুল হয়েছে ওটা প্রুফ করে ফেলা। কোনো কারণে যদি প্রুফ রিডিং না হয় তাহলে এই যে স্কিন ক্যান্সার, তারপর হচ্ছে চর্মরোগ, এইসব জিনিস হচ্ছে হবে। তাহলে এই জায়গাটা হচ্ছে আমরা পড়বো বসে। ঠিক আছে। আচ্ছা, পরের অংশে যাও।
ট্রান্সক্রিপশনে তুমি জানো কি থেকে কি তৈরি হয়, ডিএনএ থেকে আরএনএ। কোন আরএনএ? এমআরএনএ তৈরি হয়। এখন এই ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয় কয়টা ধাপ? 3টা। আবার এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, এটাকে কি বলা হয়? ট্রান্সলেশন। ধাপ কয়টা? 3টাই, সূচনা, বর্ধিতকরণ, সমাপ্তিকরণ। বুঝা গেছে? এবার আসো এখান থেকে আমার যেটা দেখার, বলো ট্রিপলেট। যে ট্রিপলেট মানে কি? 3টা নাইট্রোজেন বেসের সিকোয়েন্সটা আমি যদি এরকম আঁকি যে টিএসি, এটা যদি আঁকি তাহলে এটা কি কোড না কোডন না অ্যান্টিকোডন? কোড। কারণ আমরা জানি ডিএনএ তে কোড থাকে। বুঝা গেছে? কোথায় কোড থাকে? মনে রাখবো 3টা নাইট্রোজেন বেসের এই সিকোয়েন্সকে ট্রিপলেট বলা হয়। কোড, কোডন, অ্যান্টিকোডন সবাই হচ্ছে ট্রিপলেট। কোড, কোডন, অ্যান্টিকোডন সবাই কি? ট্রিপলেট। সবার ভাষা হচ্ছে 5 থেকে 3 প্রাইমের দিকে, মানে এরা কোনমুখী? ট্রিপলেট। 5 থেকে 3 মুখী। এখন দেখো এইটা যদি কেন কোড বললাম, কারণ এটা ডিএনএ থেকে আমরা বুঝলাম যে থায়ামিন আছে। আমি যদি লিখি ধরো AUG, তাহলে এটা 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 কি কোড জীবন হইতে পারবে না? কেন? ইউরাসিল আছে। তাহলে এটা কোডন হইতে পারবে। আমরা সূচনা কোডন কোনটাকে বলি? AUG। এই সূচনা কোডনের প্যারালালি যেটা থাকবে, এর জায়গায় যদি ধরি তাহলে ইউ হবে, টি তো আর হবে না। ইউ এর জায়গায় কি হবে? এ হবে। আর জি এর জায়গায় কি হবে? তাহলে আমি যদি বলি AUG, এটার সূচনা কোডনের তোমার হচ্ছে অ্যান্টিকোডন কি হবে? ইউএসসি। কি হবে? ইউএসসি। তাহলে দেখো কোড কোথায় থাকে? ডিএনএ তে। ডিএনএ তে কোড। কোডন কোথায় থাকে? এমআরএনএ তে। কোথায়? এমআরএনএ তে। আর অ্যান্টিকোডন কোথায় থাকে? টিআরএনএ তে। কোন আরএনএ তে? টিআরএনএ তে। বুঝা গেছে? এটা হচ্ছে এখানে থাকবে কোড, এখানে কোডন, এখানে অ্যান্টিকোডন। তোমরা জানো যে কোডন মোট কয়টা? কোডন মোট কয়টা? 64টা। কোডন মোট কয়টা? এর মধ্যে স্টপ কোডন কয়টা? 3টা। UAA, UAG, UGA, UAA, UAG, UGA, UAA, UAG, UGA, এই 3টাকে স্টপ কোডন বলা হয় বা ননসেন্স বা সমাপ্তি কোডন বলা হয়। তাহলে কার্যকর কোডন কয়টা বলো? 61টা। তাহলে মোট কোডন কয়টা? 64টা। তাহলে 20টা অ্যামিনো অ্যাসিড দিয়ে কয়টা কোডন হয়? 64টা। এর মধ্যে কার্যকর কয়টা? 61টা। আর স্টপ কোডন কয়টা? 3টা। বুঝা গেছে? তাহলে আমরা কোড কোথায় থাকে, কোডন কোথায় থাকে, অ্যান্টিকোডন কোথায় থাকে, এদের তোমার হচ্ছে প্রবাহ কোন থেকে কোন দিকে হবে সেটা পরে ফেলছি। এখন দেখো যে তাহলে এইগুলার পরে যেটা দেখবা, ধরো এইটা আর হচ্ছে এইটা, এইটা যে সেন্স, এটা দিয়ে হচ্ছে রেপ্লিকেশন। আর এটা হচ্ছে অ্যান্টিসেন্স, অ্যান্টিসেন্স দিয়ে হচ্ছে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কিন্তু সেন্স স্ট্যান্ড দিয়ে হয় না। সার্চ স্ট্যান্ড আর সেন্স স্ট্যান্ড কিন্তু এক না। বুঝা গেছে? অ্যান্টিসেন্স স্ট্যান্ড দিয়ে হচ্ছে কি তোমার ট্রান্সক্রিপশন হয়। খেয়াল করো, এই যে 3 থেকে 5-এর দিকে এইটা যেই সূত্রটা ডিএনএর, এইটার অ্যান্টি প্যারালালি এমআরএনএ হবে। তাহলে বলো, আমি যদি বলি ট্রান্সক্রিপশন শুরু হয় ডিএনএর 3 থেকে 5-এর দিকে, তাহলে এমআরএনএ তৈরি হবে কোন থেকে কোন দিকে? উল্টা দিকে, 5 থেকে 3-এর দিকে। তাহলে বলো এমআরএনএ শুরু হবে কোন প্রান্তে? 3 প্রান্তে না 5 প্রান্তে? 5 প্রান্তে। আর শেষ হবে কোন প্রান্তে? 3 প্রান্তে। এখানে আর কিছু নাই। ঠিক আছে? আর এটার প্রধান এনজাইমের নাম কি? আরএনএ পলিমারেজ। এখানে টাটা বক্সের মধ্যে কে কে থাকবে? অ্যাডেনিন আর থায়ামিন। কেন যে স্যার অ্যাডেনিন থায়ামিন কেন থাকবে? কারণ এইটাই তো ভাঙে কি হবে? ইউরাসিল হবে। তাহলে কোনটা বেশি লাগবে? অ্যাডেনিন থায়ামিন লাগবে, বা থায়ামিন অ্যাডেনিন উচ্চারে থাকবে। টাটা বক্স কোথায় থাকবে? আদি কোষে না প্রকৃত কোষে? প্রকৃত কোষে। কোন কোষে? প্রকৃত কোষে। টাটা বক্স কার উপাদান? প্রমোটারের উপাদান। কার? তাহলে আমি যদি বলি প্রকৃত কোষে প্রমোটারের মূল বস্তু কোনটা? টাটা বক্স। টাটা বক্সে কি উচ্চারে থাকবে? থায়ামিন অ্যাডেনিন উচ্চারে থাকবে। বুঝা গেছে? আচ্ছা, এখানে আর ভিতর বললাম যে ভিতরে কিছু পড়ার নাই, তোমার কোন থেকে কোন দিকে এগুলো বলে দিছি। এবার এইগুলা যদি পড়তে চাও এখান থেকে এইটুকু পড়তে পারো, এই যে ক্যাপিং, টেইলিং, স্প্লাইসিং, শেষে এমআরএনএটা চূড়ান্তকরণ করা হয়। এগুলো তোমার লাগবে না। চূড়ান্ত মনে রাখবা, প্রথমে তৈরি আরএনএ কি চূড়ান্ত বলবো না প্রি বলবো? প্রি। অনেক সময় বল না প্রি বুকিং চলে। প্রি বুকিং মানে কি? আগে বুকিং। এরপরে হলো চূড়ান্ত বুকিং। তাহলে এখানে প্রথম আরএনএ যেটা হবে এটার নাম কি? প্রি এমআরএনএ। পরে চূড়ান্ত এমআরএনএ হবে। যেই প্রক্রিয়ায় করা হয় তার নাম হচ্ছে স্প্লাইসিং। কি নাম? স্প্লাইসিং। স্প্লাইসিং কেমনে করে? একজন কাটে না ইন্ট্রন কাটে? ইন্ট্রন কাটে আর একজন রাখে। আমরা যদি বলি স্প্লিট জিন, তাহলে কে কে থাকবে? একজনও থাকবে, ইন্ট্রনও থাকবে। কিন্তু কোনটা হচ্ছে নন কোডিং অংশ? ইন্ট্রন। আর কোনটা কোডিং অংশ? একজন। তাহলে কোনটা দিয়ে প্রোটিন হবে? একজন দিয়ে। আর কোনটা দিয়ে প্রোটিন হবে না? ইন্ট্রন দিয়ে। তাহলে প্রোটিন হবে হবে না, প্রোটিন হবে হবে না, মাঝখানে মাঝখানে গ্যাপ আছে না, এটারই বলা হচ্ছে স্প্লিট বা খণ্ডিত জিন। তাহলে স্প্লিট জিন বা খণ্ডিত জিনে কি কি থাকবে? একজনও থাকবে, ইন্ট্রনও থাকবে। এর মধ্যে একজনটা হচ্ছে কোডিং না নন কোডিং অংশ? কোডিং অংশ। আর ইন্ট্রনটা কি অংশ? নন কোডিং অংশ। তাহলে আমি যখন ট্রান্সলেশন করব তখন কারে বাদ দিব? যেটা নন কোডিং। তাহলে কারে বাদ দিব? ইন্ট্রন। কারে রাখবো? একজন।
এই প্রক্রিয়ার নাম হচ্ছে স্প্লাইসিং। তাহলে প্রি এমআরএনএ কে চূড়ান্ত এমআরএনএ করা হয় কোন প্রক্রিয়ায়? স্প্লাইসিং। প্রি এমআরএনএ কে চূড়ান্ত এমআরএনএ করা হয় কোন প্রক্রিয়ায়? স্প্লাইসিং। বলো কোনটা বড় হবে, আগেরটা না পরেরটা? আগেরটা, কারণ কাইটা দিছি এখন ছোট হয়ে গেছে, চূড়ান্তটা ছোট, আগেরটা কি ছিল বড়। তাহলে প্রি বড় না চূড়ান্ত বড়? প্রি বড়, ছোট কোনটা? চূড়ান্ত। তাহলে এখানে আর কিছু নাই, পরে যাও। দেখো রিভার্স ট্রান্সক্রিপশন মানে কি হবে বলো? ডিএনএ থেকে আরএনএ না আরএনএ থেকে ডিএনএ? কোথায় কোথায় হবে? একটা হচ্ছে তোমার করোনাতে, আর একটা হচ্ছে এইচআইভি তে। ঠিক আছে, ওই যে পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এগুলো তো তোমরা দেখছো। তোমরা জানো যে করোনা টেস্টের নাম কি? আরটিপিসিআর। হ্যাঁ, যা হচ্ছে ট্রান্সলেশন। এখানে বলছি ট্রান্সলেশনে কি হয়? প্রোটিন তৈরি হয়। কি থেকে প্রোটিন তৈরি হয়? এমআরএনএ বা আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। এখানে সূচনা কোডন কোনটা বলো? এওজি। আর সম্পূরক অ্যান্টিকোডন কোনটা হবে? এওসি। এখানে কমপ্লেক্স টমপ্লেক্স তোমাদের আর লাগবে না। এখানে খেয়াল করো, এই যখন প্রোটিন তৈরি হয় কোন বন্ধন তৈরি হয়? পেপটাইড বন্ধন। পেপটাইড বন্ধন তৈরিতে সহায়তা করে পেপটিডাল ট্রান্সফারেজ। কোনটা? এখন ধরো আমার হচ্ছে কোনো একটা ব্যাকটেরিয়া আমার দেহে আক্রমণ করলো, ওর পেপটাইড বন্ধন আমি তৈরি হইতে দিব না ভাঙতে চাইবো? ভাঙতে চাইবো, কারণ ওর পেপটাইড বন্ধন হলে আমি বাঁচবো না মরে যাবো? মরে যাবো। তাহলে এই পেপটাইড বন্ধ তৈরিতে সহায়তা করে পেপটিডাল ট্রান্সফারেজ। আর অ্যান্টিবায়োটিক যেটা পেপটাইড বন্ধ ভাঙে দেয়, এটা নাম হচ্ছে ক্লোরোমাইসিন। কি নাম? ক্লোরোমাইসিন। তাহলে ধরো পেপটাইড বন্ড তৈরি হয়ে গেছে, ওই সময় কোন অ্যান্টিবায়োটিক দেওয়া হবে? ক্লোরোমাইসিন। ধরো একটা রোগী হচ্ছে প্রথমে আক্রমণ করছে কোনো একটা জীবাণু, এখন জীবাণুটা এখনো ট্রান্সলেশন সুস্থ না করে নাই, তাহলে আমি কোন অ্যান্টিবায়োটিক দিব? স্ট্রেপ্টোমাইসিন। কোনটা দিব? কারণ এটা সূচনা লগ্নে কি করবে? এটা হচ্ছে বাধা দিবে। যদি শুরু হয়ে যায় তাহলে এটা দিয়ে লাভ আছে না, তাহলে দিব কোনটা? ক্লোরোমাইসিন। তাহলে নিউমাইসিন, এরিথ্রোমাইসিন এবং টেট্রাসাইক্লিন কোন সময় দিব? এটা উপরে ফেলবো। এরপর আসা হচ্ছে এখানে, বলো সবচেয়ে বড় ওয়ার্কার মলিকিউলের নাম কি? প্রোটিন। সবচেয়ে বড় কর্মী অণুর নাম কি? আমাদের জীবনের যা কিছু আছে সব নিয়ন্ত্রণ হয় কারে দ্বারা? প্রোটিন দ্বারা। এনজাইমস আর কি? প্রোটিন। তার মানে এনজাইম গুলো কি? প্রোটিন। তাহলে বলতে পারি প্রোটিন দিয়ে সব নিয়ন্ত্রণ হয়। তাহলে ওয়ার্কার মলিকিউল কোনটা? প্রোটিন। আর তোমার ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি? ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় কি? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বললাম কি? ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে প্রোটিনকে ট্রান্সলেশন। আর এই দুইটা প্রক্রিয়ার একসাথে বলা হয় সেন্ট্রাল ডগমা। কি বলা হয়? তাহলে আমি যদি জীবের কার্যকলাপ জানতে চাই, তাহলে এই যে তথ্য প্রবাহ সঠিকভাবে জানা জরুরি না জরুরি না? জরুরি। এটা না জানলে করোনার যে কাহিনী কি হয় আমরা জানতে পারতাম? পারতাম না। তাহলে এই জন্য হচ্ছে সেন্ট্রাল ডগমাকে কি বলা হয়? আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি বলা হয়। বুঝা গেছে? আচ্ছা, এখন আসো জিন। জিন তো অনেক ভালো জানো। জিন কে আবিষ্কার করছিল? জেনেটিক শব্দটা ব্যবহার করছিল কে বলো? জেনেটিক শব্দটা ব্যবহার করছিল কে? উইলিয়াম ব্যাটসন। কে ব্যবহার করছিল? আর এই জেনেটিক্স এর ফাদার বলা হয় কাকে? গ্রেগর জোহান মেন্ডেলকে। কিন্তু এটা জিন বলছে কে? এই যে তোমার হচ্ছে এই যে ফ্যাক্টর বা কণাকে জিন বলছে কে? জোহানসেন। কে বলছে? জোহানসেন। বুঝা গেছে? তাহলে জিন নাম দিছে কে? জোহানসেন। আর তোমার হচ্ছে ফাদার অফ জেনেটিক্স কে? মেন্ডেল। আর হচ্ছে তোমার ওই যে জেনেটিক শব্দটা ব্যবহার করছে কে? উইলিয়াম ব্যাটসন। ক্লিয়ার? জিন যেখানে অবস্থান করে তার নাম কি বলো? লোকাস। জিন যেখানে অবস্থান করে নাম কি? লোকাস। কোনটিকে জীবনের ভাষা বলা হয়? প্রোটিনকে। কোনটিকে জীবনের ভাষা বলা হয়? প্রোটিনকে। তোমরা জানো আদি কোষে জিন প্রকাশের ইউনিটের নাম কি? অপেরন। প্রকৃত কোষে রেপ্লিকন, মিউটন, র্যাকন, সিস্ট্রন। এর মধ্যে জিন কার্যের একক কোনটা? সিস্ট্রন। জিন কার্যের একক কোনটা? তাহলে কোনটি জিন সমতুল্য? সিস্ট্রন। কোনটা জিন সমতুল্য? সিস্ট্রন। তাহলে আমি যদি বলি কোনটি ডিএনএ? জিনই হচ্ছে ডিএনএ। বুঝা গেছে? তাহলে ডিএনএ আর জিন আবার সমান, আর সিস্ট্রন আর জিন হচ্ছে সমান। আদি কোষে জিন প্রকাশের ইউনিটের নাম কি বললাম? অপেরন। আর প্রকৃত কোষে কি বললাম? র্যাকন, মিউটন, সিস্ট্রন, রেপ্লিকন। বুঝা গেছে? এর মধ্যে যেটা হচ্ছে জিন কার্যের একক বললে তাহলে হচ্ছে সিস্ট্রন। আর যদি বলে মিউটেশনের একক তাহলে কি বলবো? মিউটন। আর যদি বলে যে রেপ্লিকেশনের একক তাহলে কি বলবো? আর যদি বলি রিকম্বিনেশনের একক রেকন। এখন আসো এখানে, বলো যেই জিন থাকলে, জিন কি দিয়ে তৈরি হয়? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড নাকি নিউক্লিক অ্যাসিড? নিউক্লিক অ্যাসিড। জিন কি দিয়ে তৈরি হয়? যেই জিন থাকলে মরে যাওয়া সেটার নাম কি? আর যেই জিন থাকলে ক্যান্সার হবে তার নাম কি? যেই জিন একসাথে থাকবে কিন্তু আলাদা হয়ে কাজ করতে পারবে না তার নাম কি? লিঙ্ক জিন। ঠিক আছে? আর যে ধরো এই যে পুরুষের তো একটা একটা জিনিসের জন্য দায়ী কানের লোম, ওয়াই ক্রোমোজোম না? যারা ওয়াই ক্রোমোজোম ধারণ করে তাদেরকে বলা হয় কি? হোল্যান্ডিক জিন। কি জিন? স্প্লিট জিনে কি কি থাকবে? ইন্ট্রন একদম দুইটাই থাকবে। সিওটোজিন মানে কি? নিষ্ক্রিয় না সক্রিয় জিন? নিষ্ক্রিয়। সিওটো মানে কি? নিষ্ক্রিয়।
জিনের যে অংশ নিষ্ক্রিয় থাকে সেটার বলা হয় কি সিউডোজিন। ট্রান্স মানে কি একটা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবে, যেমন উদ্ভিদ বা প্রাণী কোষ থেকে নিয়ে যদি অন্য উদ্ভিদ কোষ বা প্রাণী কোষে দেওয়া হয় সেটার নাম কি ট্রান্সজিন। তাহলে এখানে সবই পড়া ফেলছি। এখানে দেখো মানব জিনোমে কয়টা ক্ষার যুগল আছে বলো, মানব জিনোমে কয়টা ক্ষার যুগল আছে? 3000 মিলিয়ন না বিলিয়ন? তাহলে মানব জীবনে কয়টা ক্ষার যুগল আছে? এই যে এখানে যে তোমরা বসে আছো সবার জিনের মধ্যে মানে কত পার্সেন্ট পার্থক্যের জন্য, কত পার্সেন্ট পার্থক্যের জন্য তোমার হচ্ছে এই আমরা বিভিন্ন চেহারা রয়েছি? 0.1%। আমাদের যদি 100% জিন ধরা হয় টোটাল জিনের পুরা জাতিতে কত পার্সেন্ট জিনের পার্থক্য হয়? মাত্র 2%। আর কয় পার্সেন্টের কোনো এখনো ব্যবহার হয় নাই? 98%। 98% হইলে একজন একটা কলা গাছ আর একজন আম গাছ হয়ে গেছে। আচ্ছা এখন দেখো মানুষ কারে গেলে, শিম্পাঞ্জিরে না গরিলারে? গরিলারে। বলে তুই একটা গরিলা, কিন্তু এখন বলা উচিত কি শিম্পাঞ্জি, কারণ মানুষের সাথে কার মিল বেশি? কত পার্সেন্ট? আর গরিলার মিল কত পার্সেন্ট? এবার দেখো মানুষ দেখো একটু জিনিসের জন্য অনেক কিছু হয়ে যায়, যেমন এই যে অ্যালবিনো, ওরা চোখ মুখ একদম পুরা সাদা, চুল টুল সাদা, অনেক সময় লাল হয়ে যায় অ্যালবিনো মানুষগুলা, মানে অন্ধকারের মধ্যে দেখলে মনে হবে ভূত আসছে। তাহলে এই যে অ্যালবিনো মানুষগুলা ওদের কয়টা জিনের মাত্র পার্থক্য হয়েছে বলো? একটা মাত্র জিন। আর এই যে ড্রসোফিলা মাছির যে চোখের রং, ওর আবার এই চোখের রং নিয়ন্ত্রণ করে কয়টা জিন? 20টা। আর এই সিকল সেল অ্যানিমিয়ায় কয়টা অ্যামিনো অ্যাসিড আছে? 600। তারপরে যাও এখানে এই যে অপেরন্ত পড়ছো গাঠনিক, এগুলো পারো। এই তো শেষ হয়ে গেছে। জেনেটিক কোড তো তোমরা জানো, জেনেটিক কোড কয় লেটারের? 3 লেটারের। ইনসুলিনে কয়টা অ্যামিনো অ্যাসিড আছে বলো? প্রথমটার নাম কি? অ্যাসপারজিন। আর লাস্টেরটার নাম কি? আর্জিনিন। লাস্টেরটার নাম কি? কোনটিকে বায়োকেমিক্যাল ভিত্তি বলা হয়? জেনেটিক কোড। কোনটিকে বায়োকেমিক্যাল ভিত্তি বলা হয়? কোডন কোথায় থাকে? কোডন কোথায় থাকে? এমআরএনএতে। কয়টা নাইট্রোজেন বেস থাকে এখানে? 3টা। 20টা অ্যামিনো অ্যাসিড দিয়ে কয়টা কোডন হয়? 64টা। কার্যকর কয়টা? 61টা। আর ননসেন্স কয়টা? 3টা। সূচনা কোডন কোনটা? এউজি। এটার অ্যান্টি কোডন কোনটা? ইউএসসি। ট্রিপলেটের ভাষা কোন দিকে? 5 থেকে 3-এর দিকে। ট্রিপলেট কে কে হইতে পারে? কোড কোডন অ্যান্টি কোডন হইতে পারে। তাহলে এখানে সব মোটামুটি শেষ শেষ।